Assalamu alaikum. Welcome to our lecture 11 actually, 11th lecture. যদি আপনাদের স্লাইডে এখানে মেবি 12 দেখাচ্ছে, এটা 11 হবে, এটা পরে কারেকশন করতে হবে, সমস্যা নেই। আজকে আমরা 20th সেঞ্চুরি পোয়েট্রি, মডার্ন পোয়েট্রি শুরু করতে যাচ্ছি। মূল লেকচারে ঢোকার আগে আমরা একটু রিভিশন করি আমরা কি করেছিলাম গত দুই লেকচারে, স্পেশালি লেকচার 9, লেকচার 10-এ। গত দুই লেকচারে আমরা ফোকাস করেছি হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, ইতিহাস নিয়ে একটু আলোচনা করেছি। এই পুরো টেক্সটটাই আমরা ফলো করছি M.H. অ্যাব্রামসের নর্টন অ্যান্থোলজি, এই বইটা থেকে। হুবহু ওই বইটাই আপনাদের সামনে তুলে ধরা আছে। আমরা টেক্সট বাই টেক্সট যাচ্ছি, লাইন বাই লাইন, এবং সেখানে জরুরি ইনফরমেশন গুলো আর কি রেড মার্ক করা আছে আপনাদের সুবিধার জন্য। আমাদের লেকচার 9-এ আমরা যখন হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড শুরু করলাম, শুরুতে আমরা ধারণা নিয়েছি আর্ট ফর আর্টস সেক, এই নিয়ে আপনারা পয়েন্টগুলো লিখে রাখতে পারেন আপনাদের সুবিধার জন্য। আর্ট ফর আর্টস সেক এই শিল্প আন্দোলনে কিভাবে পরিবর্তন হলো, সাহিত্যে কিভাবে পরিবর্তন আসলো। আর্ট ফর আর্টস সেক কিভাবে সাধারণ সাধারণ পাঠক, সাধারণ দর্শকদের কে চ্যালেঞ্জ জানালো। পরবর্তীতে বোহেমিয়ান লাইফস্টাইল, শিল্পীদের মধ্যে যে বোহেমিয়ান লাইফস্টাইল, এটা কোথা থেকে আসলো? ফ্রম ফ্রান্স। এরপর শিল্পীর সাথে সমাজের একটা দূরত্ব সৃষ্টি হলো, কিভাবে শিল্পী সমাজের থেকে আলাদা হয়ে গেল, দ্য সেপারেশন, এলিয়েনেশন অফ আর্টিস্ট। শিল্পী সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, কবি জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আমরা আরো পয়েন্ট জেনেছিলাম যেখানে সাক্ষরতার হার বাড়তে লাগলো, মানুষ সাক্ষরতা লাভ করলো ঠিকই, কিন্তু তারা প্রকৃত অর্থে শিক্ষিত হতে পারেনি। A public, they were literate but not any real sense educated. তারা লিটারেট ছিল, সাক্ষরতা তাদের ছিল, তারা লিখতে পড়তে জানতো, বাট দে were not in any real sense educated. এবং এদেরকে সেমি লিটারেট আখ্যায়িত করছেন M.H. অ্যাব্রামস। সময় প্রচুর পরিমাণে পাবলিশ হওয়া শুরু হলো। বেশিরভাগ মানুষ, সমাজের বেশিরভাগ পাঠক, তারা সেমি লিটারেট ছিল, এবং তাদেরকে উদ্দেশ্য করে পাল্প ফিকশন, চিপ লিটারেচার, ইয়েলো প্রেস এগুলো ডিরেক্টেড ছিল। আর স্ট্যান্ডার্ড লিটারেচার সাধারণ মানুষকে স্পর্শ করছে না। স্ট্যান্ডার্ড লিটারেচার সেগুলো বেশিরভাগ দর্শকদের মাথার উপর দিয়ে, বেশিরভাগ পাঠক, রিডারদের মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। কিন্তু আর্টিস্টরা, পোয়েটস, নভেলিস্ট, তারা কিন্তু কম্প্রোমাইজ করছে না। দে আর নট কম্প্রোমাইজিং। তারা তাদের মতো করে সাহিত্য রচনা করছে। আর পাঠক, তারা স্ট্যান্ডার্ড লিটারেচারকে অ্যাভয়েড করছে। একটা গ্যাপ তৈরি হচ্ছে সাহিত্যিকদের মধ্যে এবং সাধারণ জনগণের মধ্যে, একটা গ্যাপ তৈরি হচ্ছে। এরপর আমরা আলোচনা করেছি ভেরিয়াস কাইন্ডস অফ পেসিমিজম অ্যান্ড স্টোইসিজম। পেসিমিজম নিয়ে আলোচনা হয়েছে, স্টোইসিজম নিয়ে আলোচনা হয়েছে। আমরা এখানে বেশ কিছু সাহিত্যিকের নাম জেনেছি। এরপর অ্যান্টি ভিক্টোরিয়ানিজম, এই বিষয়ে কথা হয়েছে। The criticism of normal attitudes and preconceptions of Victorian middle class. কিভাবে ভিক্টোরিয়ানিজমের বিরুদ্ধে, ভিক্টোরিয়ান অ্যাটিটিউডের বিরুদ্ধে তখন রিয়াকশন শুরু হয়ে গেছে, বিশেষ করে সাহিত্যিকদের মধ্যে ভিক্টোরিয়ান নিয়ম কানুনের বিরুদ্ধে একটা বিদ্রোহ লক্ষ্য করা যায়।
তারপর আমরা আলোচনা করেছি দ্য পজিশন অফ ওমেন, সমাজে নারীদের অবস্থান। দে ওয়ার র্যাপিডলি চেঞ্জিং ডিউরিং দিস পিরিয়ড। নারীদের অবস্থান আস্তে আস্তে উন্নত হচ্ছে, পরিবর্তন হচ্ছে, সমাজে একটা বিশেষ অবস্থান লাভ করছে আস্তে আস্তে। ভোটাধিকার, সম্পত্তির অধিকার, নারীদের মধ্যে সাক্ষরতার হার বাড়তে লাগলো তখন। আফটার দ্যাট, রিয়াকশন এগেইনস্ট ব্রিটিশ ইম্পেরিয়ালিজম, ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তখন সংগ্রাম শুরু হয় বিভিন্ন দেশ, পৃথিবীর বিভিন্ন প্রান্তে। আমাদের ভারতীয় উপমহাদেশে শুরু হয় এবং পরবর্তীতে আমরা নেক্সট লেকচার 10-এ আমরা সেখান থেকেই শুরু করছিলাম আইরিশ ন্যাশনালিজম। আয়ারল্যান্ডের সাথে ব্রিটেনের একটা ক্ল্যাশ, রাজনৈতিক দ্বন্দ্ব, পলিটিক্যাল ক্ল্যাশ চলতে থাকে। এবং এটাও কিন্তু এই মডার্ন লিটারেচার বুঝতে হলে এই বিষয়টা মাথায় রাখতে হবে, কারণ এটা আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে কিভাবে no one can fully understand Yeats or Joyce without some awareness of Irish struggle for independence. এই যে আয়ারল্যান্ডের সাথে ব্রিটেনের যে দ্বন্দ্ব, এটাও আমাদের একটু খেয়াল রাখতে হবে, মাথায় রাখতে হবে। তারপর আমরা আলোচনা করেছিলাম এডওয়ার্ডিয়ান ইংল্যান্ড, ভিক্টোরিয়ান পিরিয়ডের পর ঠিক পরবর্তী যে পিরিয়ডটা, কিং এডওয়ার্ড দ্য সেভেন্থ, তার যে শাসনামল, এই সময়টাতে সামাজিক পরিস্থিতি কেমন ছিল। এডওয়ার্ডিয়ান ইংল্যান্ড আমরা আলোচনা করেছিলাম আ ভালগার এজ অফ কনসপিকিউয়াস এনজয়মেন্ট। ভিক্টোরিয়ান পিরিয়ড ঠিক যতটাই রিপ্রেসিভ ছিল, যতটাই সংযমী ছিল, এডওয়ার্ডিয়ান পিরিয়ডটা তার বিপরীত। লাগাম ছাড়া অশ্লীলতা এই সময় প্রচুর পরিমাণে দেখা যায়, বিশেষ করে যারা উচ্চবিত্ত তারা তারা শুধু জীবনযাপন করতো তাই না, সেটাকে শো অফ করতো। এই নিয়ে আর্টিস্টদের সাথে করি। তারপর এর আগের ক্লাসে লেকচার 9-এ আমরা যেটা বলেছিলাম যে এলিয়েনেশন অফ আর্টিস্ট, সেই যে শিল্পী, বুদ্ধিজীবী, তাদের সাথে সাধারণ মানুষের যে তফাৎ, যে বিস্তর পার্থক্য, ডিস্টেন্স, সেটা বাড়তেই থাকে। সাধারণ মানুষদের তারা স্পর্শ করতে পারছে না। যারা স্ট্যান্ডার্ড, যারা সফিস্টিকেটেড পোয়েট, সফিস্টিকেটেড নভেলিস্ট, তারা এমন কিছু সাহিত্য রচনা করছেন যে সাধারণ পাঠকরা সেটা অ্যাপ্রিসিয়েট করতে পারছে না, তারা বুঝতেও পারছে না, তারা সেটা এনজয় করতে পারছে না। বেশিরভাগ পাঠক তারা তো সেমি লিটারেট, তারা হচ্ছে তারা এন্টারটেইনমেন্ট খুঁজছে। দে আর ইউজিং, দে আর অ্যাপ্রিসিয়েটিং লিটারেচার অ্যাজ এ মোড অফ এন্টারটেইনমেন্ট। তারপর আমরা একটু আলোচনা করেছিলাম দ্য এজ অফ টি.এস. এলিয়ট। এটা আমরা আজকের ক্লাসে শুরু করব ডিটেইলে। মডার্ন পোয়েট্রি, মডার্ন পোয়েট্রি নিয়ে টি.এস. এলিয়টের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা। এরপর আমরা পোস্ট ওয়ার ডিসলিউশন আফটার ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, প্রথম বিশ্বযুদ্ধের পর যে সামাজিক পরিবর্তন আসলো সবার মধ্যে, সেই বিষয়ে আমরা আলোচনা করেছি। প্রথম বিশ্বযুদ্ধ শেষ হলো, আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা। এই সময় যে সামাজিক অস্থিরতা, সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। তারপর কবিতা নিয়ে দ্য আর্লি পোয়েট্রি অফ ডব্লিউ.এইচ. অডেন অ্যান্ড হিজ কন্টেম্পোরারিজ, এটা আমরা আজকে সেখানে গুরুত্ব দেব। আজকের ক্লাসটা হচ্ছে স্পেশালি পোয়েট্রি নিয়ে, মডার্ন পোয়েট্রি, দিস ইজ আওয়ার ফোকাস, মডার্ন 20th সেঞ্চুরি পোয়েট্রি। আজকে আমরা এই পার্টটা ডিটেইলসে, যতটুকু ডিটেইলসে আলোচনা করা যায়। মডার্ন পোয়েট্রি শুরু করার আগে আমরা মডার্ন পোয়েট্রির যে বৈশিষ্ট্যগুলো, বিশেষ করে মডার্নিজমের যে বৈশিষ্ট্যগুলো,
কবিতায় ইনক্লুডেড হবে সেটা নিয়ে একটু আলোচনা করতে থাকি। ফিচার্স অফ মডার্নিজম। ফিচার্স অফ মডার্নিজম। আমরা শুধু মডার্নিজমের ফিচার বলছি না এখানে, আমরা এখানে তার সাথে কবিতা, মডার্ন পোয়েট্রির বৈশিষ্ট্যগুলো আমরা নিয়ে আসব। আধুনিক কবিতা, মডার্ন পোয়েট্রির বৈশিষ্ট্য। ফিচার নাম্বার 1, এক্সপেরিমেন্টেশন। এক্সপেরিমেন্টেশন মিন্স পরীক্ষা নিরীক্ষা, নতুন ধরনের, নতুন টেকনিক কিভাবে প্রয়োগ করে নতুন ধরনের কবিতা লেখা যায় সেটা এক্সপেরিমেন্টেশন। হোয়াট ইজ দ্যাট? ইট ইজ আ বিলিফ প্রিভিয়াস রাইটিং ওয়াজ স্টেরিওটাইপড। পূর্ববর্তী যে লেখাগুলো ছিল সেগুলো স্টেরিওটাইপড ছিল। স্টেরিওটাইপড, স্টেরিওটাইপড মানে কি? আপনারা কি কেউ ব্যাখ্যা করতে পারবেন স্টেরিওটাইপড মানে? স্টেরিওটাইপড মানে কি কেউ বলতে পারবেন? স্টেরিওটিপিক্যাল চিন্তা ভাবনা, স্টেরিওটাইপ করা, এই বিষয়টা হচ্ছে যখন আমরা কোনো মানুষের যে ইন্ডিভিজুয়ালিটি, ব্যক্তিত্ব, সেটাকে যখন আমরা গুরুত্ব দেই না, যখন সেটাকে আমরা ইগনোর করি। আমরা, আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি আছে, আমরা সবকিছুকে একটা গ্রুপে ফেলে দিতে কমফোর্টেবল ফিল করি। খুবই সহজ একটা উদাহরণ দেই। যখন আমাদের কারোর সাথে প্রথম যোগাযোগ হয়, প্রথম দেখা হয়, প্রথম সাক্ষাৎ হয়, তখন আমাদের প্রথম জিজ্ঞাসা থাকে যে বাড়ি কই? প্রথমে আমরা জিজ্ঞেস করি আপনার বাড়ি কই? যদি সে বলে আমার বাড়ি রংপুর, তাহলে আপনি ওই অনুযায়ী তাকে জাজ করে ফেলেন, ও রংপুরের মানুষ তো এমন, তাহলে তো তুমিও এমন। কেউ যদি বলে আমার বাড়ি বরিশাল, তখন আপনি কিন্তু সাথে সাথে তাকে জাজ করে ফেলবেন, ও বরিশালের মানুষ তো এরকম। তখন আপনি কিন্তু আপনার মাথায় খুব কম সময়ে ওটা থাকবে যে আচ্ছা বরিশালের মানুষ, অনেক মানুষ এরকম ঠিক আছে, কিন্তু আমি যার সাথে কথা বলছি সে তো এরকম নাও হতে পারে। তারপর বাংলাদেশি, বাংলাদেশিদের সম্পর্কে কিন্তু বাইরের পৃথিবীর মানুষদের একটা ইমেজ আছে। তারা ধরে নেয় বাংলাদেশিরা এরকম, তার মানে বাংলাদেশ থেকে যারা আসবে তারা সবাই, সবার মধ্যেই কারাপশন থাকবে, তারা সবাই লেজি থাকবে, এদের এদের দ্বারা কোনো কিছু সিরিয়াসলি ইমপ্লিমেন্ট করানো যায় না। কিন্তু তার মানে এই না যে বাংলাদেশের সব মানুষ এরকম। স্টেরিওটিপিক্যাল চিন্তা ভাবনা মানে হচ্ছে যখন আমরা কারো ইউনিকনেস, কারো ইন্ডিভিজুয়ালিটিকে না করে, কনসিডার না করে, যখন আমরা তাদেরকে একটা গ্রুপে করি, গ্রুপে ফেলে দিই এবং ওই অনুযায়ী জাজ করি। উই জাজ বাই পুটিং অল অফ দেম ইন সুইটেবল গ্রুপস। আমরা আমাদের বিচার, জাজমেন্টের সুবিধার জন্য আমরা তাদেরকে বিভিন্ন গ্রুপে ভাগ করে ফেলি। এই মডার্ন পোয়েট্রি বিষয়টাও সেরকম, যে বেশিরভাগ ক্ষেত্রেই পূর্ব, এখানে ইউনিকনেস, ইন্ডিভিজুয়ালিটি এগুলোকে ততটা বেশি কনসিডার করা হতো না। যদিও রোমান্টিক পিরিয়ডে আমরা কিন্তু ইন্ডিভিজুয়ালিজম নিয়ে বেশ কথাবার্তা বলেছি, কিন্তু আমরা যদি ভিক্টোরিয়ান পিরিয়ড প্লাস নিউ ক্লাসিক্যাল পিরিয়ড এই সময়ের সাহিত্যগুলো দেখি, তাহলে বেশিরভাগ লেখার মধ্যে আমরা স্টেরিওটাইপ, স্টেরিওটিপিক্যাল অ্যাটিটিউড গুলো আমরা পাবো। পূর্ববর্তী লেখাগুলোর মধ্যে এই যে মানুষের বৈচিত্র্য, মানুষের মধ্যে যে বৈচিত্র্য, ইন্ডিভিজুয়ালিটি, এগুলো দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে ইগনোর করা হয়। মডার্নিস্ট যারা, তারা এসে এই বিষয়টা উল্লেখ করছে যে এই যে দেশ, জাতি, এইসবের উপর ভিত্তি করে কাউকে জাজ করা, এটা সবসময় ফেয়ার হয় না, বেশিরভাগ ক্ষেত্রে সেটা আনফেয়ার হয়। বিশেষ করে এখনকার পৃথিবীতে রেসিজমকে তো একটু নেগেটিভ দৃষ্টিতে দেখা হয়। যারা রেসিস্ট তাদেরকে তো
মানে আমরা বলি থাকি যে এই যে রেসিজম, যখন আমরা দেশ জাতির ভিত্তিতে মানুষকে বিচার করি, জাজ করি, তখন এটাকে বলা হয় হচ্ছে রেসিজম। এই রেসিজমটাও এক ধরনের স্টেরিওটিপিক্যাল আইডিয়া, মানে আমরা একটা জেনারেলাইজড ওয়েতে সবকিছুকে জাজ করি। মডার্নিস্ট পোয়েটরা এসে বলছে যে এর আগে যে যে পদ্ধতিতে সাহিত্য রচনা করা হতো এগুলো বেশিরভাগই স্টেরিওটিপিক্যাল অ্যাটিটিউড। এই পদ্ধতিতে আধুনিক কবিতা, আধুনিক সাহিত্য রচনা সম্ভব না। Deviation from the norm or from usual reader expectation. এখন কবি সাহিত্যিকরা বলছেন যে সাধারণত পাঠকরা যে ধরনের সাহিত্য আশা করে, তারা যে ধরনের সাহিত্য এনজয় করে, মানে পপুলার লিটারেচার, এই পপুলার লিটারেচার জনপ্রিয় সাহিত্য, এই জনপ্রিয় সাহিত্যের ধারা থেকে বের হয়ে আসতে হবে। আমরা যদি সবসময় পাঠককে আনন্দ দেওয়ার জন্য, পাঠকের মন জুগিয়ে যদি আমরা সাহিত্য রচনা করতে থাকি, তাহলে তো সাহিত্যের উন্নতি বেশি দূর হবে না। মানে আমাদের একটু পরিবর্তন নিয়ে আসতে হবে। এখন আমাদের মধ্যে যদি এই চিন্তা ভাবনা থাকে যে আমি আমার কবিতা পাবলিশ করতে হবে, আমার গল্পের বই, উপন্যাস পাবলিশ করতে হবে, এখন আমি এমন একটা উপন্যাস লিখলাম যে সাধারণ মানুষ পড়ছে না, পাবলিক নিচ্ছে না, তখন তো আমার এটা বিক্রি হবে না, আমার ক্যারিয়ার শেষ। তার মানে আমার ক্যারিয়ারটাকে রক্ষা করার জন্য আমাকে এমন কিছু লিখতে হবে যাতে পাবলিক যেন খায়, পাবলিক যেন সেটা পছন্দ করে। এখন সবসময় যদি আমরা পাবলিক ডিমান্ড, পপুলারিটির কথা চিন্তা করে আমরা যদি সাহিত্য রচনা করতে থাকি, তাহলে কি হবে? তাহলে কিন্তু মানসম্মত উপন্যাস, মানসম্মত কবিতা কিন্তু আসবে না। মানসম্মত উপন্যাস আনতে হলে চিন্তা ভাবনায় পরিবর্তন আনতে হবে, দৃষ্টিভঙ্গি, পয়েন্ট অফ ভিউ, পার্সপেক্টিভে চেঞ্জ আনতে হবে। সবসময় সেফ খেললে হবে না, সবসময় রিডার্স এক্সপেকটেশন, পপুলারিটি মাথায় রাখলে কিন্তু ওই ইভলিউশন আসবে না। মাঝে মাঝে একটু অন্য পথে যেতে হবে। ডেভিয়েশন ফ্রম দ্য নর্ম or from usual readers expectation is necessary. এরপর ওনারা বলছেন অতীতের নিয়ম কানুনকে অবজ্ঞা করা, পুরোপুরি বাতিল করে দিচ্ছেন। মডার্ন পোয়েটরা, they are in ruthless rejection of the past. অতীতের যত নিয়ম কানুন আছে সব নিয়ম কানুনকে তারা রিজেক্ট করে দিচ্ছেন, বাতিল করে দিচ্ছেন। ইভেন দে আর রিজেক্টিং রোমান্টিসিজম, রোমান্টিসিজমকেও তারা বাতিল করে দিচ্ছেন। কেন বাতিল করছেন এটা আমরা একটু পরে দেখব, সমস্যা নেই, আমরা আস্তে আস্তে দেখছি। তাহলে এক্সপেরিমেন্টেশন কেন জরুরি? এক্সপেরিমেন্টেশন জরুরি লিটারেচারের অ্যাডভান্সমেন্টের জন্য, সাহিত্য যাতে আরো এনরিচড হয়, আরো উন্নত হয়, সেই জন্য পরীক্ষা নিরীক্ষা জরুরি। একইভাবে পুরাতন কবিরা যেভাবে লিখে গেছেন ওইভাবেই যদি লিখতে থাকে, তাহলে তো এটা আসলে কবিতার জন্য বড় ধরনের কোনো ইতিবাচক পরিবর্তন, একটা ভালো পরিবর্তন কিভাবে নিয়ে আসবে? সো উই নিড টু experiment a lot to bring new types of poetry, new types of novel, new types of drama, নতুন ধরনের কবিতা, নতুন উপন্যাস, নতুন গল্প। আমাদের বিষয়টা জরুরি। অ্যান্টি রিয়েলিজম, আপনারা কি দেখতে পাচ্ছেন স্লাইডটা? Yes, sir. অ্যান্টি মানে হচ্ছে বিপরীত, রিয়েলিজম বাস্তবতা, অ্যান্টি রিয়েলিজম। মডার্ন সাহিত্যিক, যারা আধুনিক কবি, আধুনিক সাহিত্যিক, তারা আসলে যে বাস্তবতাবাদ, এই যে বাস্তবসম্মত ভাবে সবকিছু রিপ্রেজেন্ট করতে হবে, এই বিষয়ে তাদের আপত্তি আছে। তারা রিয়েলিজমে অনুযায়ী, রিয়েলিজমকে ফলো করে সাহিত্য রচনা করতে চাচ্ছেন না। তাহলে তারা কিভাবে সাহিত্য রচনা করতে চাচ্ছেন? আমরা দেখি এই স্লাইডে, দ্য আর্টিস্ট ইনার ফিলিংস, শিল্পীর যে ব্যক্তিগত আবেগ অনুভূতি,
inner feelings, mental state, and vantage points. Vantage points মানে হচ্ছে perspective, point of view. These are chosen to question the conventional view. শিল্পীর ব্যক্তিগত আবেগ অনুভূতি, মানসিক অবস্থা এবং তার দৃষ্টিভঙ্গি। আবেগ অনুভূতি, মানসিকতা এবং দৃষ্টিভঙ্গি, এই বিষয়গুলো একসাথে করে কনভেনশনাল ভিউ, প্রচলিত ধ্যান ধারণাকে চ্যালেঞ্জ করা হচ্ছে। প্রচলিত যে ধ্যান ধারণা, কনভেনশনাল ভিউ, সেটাকে কার পয়েন্ট অফ ভিউ থেকে, কার ফিলিংস, মেন্টাল স্টেট কে বিবেচনা করে? আর্টিস্ট, শিল্পী। যে কারো, সাধারণ মানুষের পয়েন্ট অফ ভিউ কে কিন্তু এখানে গুরুত্ব দেওয়া হচ্ছে না, গুরুত্ব দেওয়া হচ্ছে শিল্পী, আর্টিস্টের পয়েন্ট অফ ভিউ কে। অ্যান্ড ইউজ অফ মিথ, রূপকথা, and unconscious forces rather than motivation of conventional plot. রিয়েলিজমের চাইতেও এখানে গুরুত্ব দেয়া হচ্ছে মিথ, রূপকথাকে। হাজার হাজার বছর ধরে মানুষের মুখে মুখে যে লোককথা, রূপকথার সৃষ্টি হয়, সেখানে গুরুত্ব দেয়া হচ্ছে। কেন? কারণ আমরা যদি রূপকথাগুলো খুব মন দিয়ে স্টাডি করি, ইফ উই স্টাডি মিথ কেয়ারফুলি, then we will be able to find the unconscious forces. প্রতিটা জাত, এই যে মানুষের মধ্যে কিছু কিছু কালেকটিভ আনকনশিয়াস নলেজ থাকে, এগুলো আমরা হয়তো বংশ পরম্পরায় হাজার বছর ধরে এগুলো আমরা মেনে চলি, কিন্তু আমরা নিজেরাও জানি না এগুলো আমরা আনকনশিয়াসলি, অচেতন ভাবেই আমরা সেগুলো মেনে চলছি। আমাদের সবারই কিছু চিন্তা ভাবনার প্যাটার্নের মধ্যে মিল আছে। উই হ্যাভ সিমিলারিটিজ ইন আওয়ার থট প্রসেস। আমরা যখন এই রূপকথাগুলো স্টাডি করি, তখন আমরা কিন্তু এই মানুষের মধ্যে যে চিন্তা ভাবনার পদ্ধতিগত যে মিলগুলো, সেগুলো কিন্তু আমরা খুঁজে বের করতে সক্ষম হই। বাস্তবতাকে যদি আমরা ওইভাবে স্টাডি করি, ততটাও আমরা হয়তো খেয়াল করতে পারি না, যতটা বেশি আমরা খেয়াল করতে পারি যখন রূপকথাগুলো আমরা যখন স্টাডি করি। এখন কনভেনশনাল প্লট, প্রচলিত যে পদ্ধতি, প্রচলিত পদ্ধতিতে মডার্ন লিটারেচার লেখা সম্ভব না। শিল্পীকে চ্যালেঞ্জ করতে হবে। এই বাস্তবতার 8-10 জন মানুষ, প্রচলিতভাবে বাস্তবতাকে আমরা যেভাবে জানি, সেই বাস্তবতাকে চ্যালেঞ্জ করতে হবে। শিল্পী তার নিজস্ব আবেগ অনুভূতি, মানসিক অবস্থা এবং তার দৃষ্টিভঙ্গি দিয়ে এই বাস্তবতাকে চ্যালেঞ্জ করবে যে বেশিরভাগ মানুষ বাস্তবতা বলতে যা বোঝে, এটা কি সত্যিকারের বাস্তবতা নাকি এটা বানানো নকল বাস্তবতা। আমাদের চারপাশের যা কিছু, তাই কি আমরা দেখি, নাকি আমাদের মন যা চায় আমরা তাই দেখি? বাস্তবতা, আমরা কি সবার বেলায় কি বাস্তবতা এক? এই পৃথিবীতে 700 কোটি মানুষ, মোর দেন 7 বিলিয়ন, এদের প্রত্যেকের কিন্তু বাস্তবতা আলাদা, সবার কিন্তু বাস্তবতা এক না। আমাদের চারপাশে তো অনেক কিছু আছে। এখন আপনি, আপনার দৃষ্টিভঙ্গি এবং আপনার ঘনিষ্ঠ বন্ধু তার দৃষ্টিভঙ্গি, যদিও আপনারা সবসময় একসাথেই চলাফেরা করেন, তারপর আপনাদের কিন্তু দৃষ্টিভঙ্গি, বিশ্বাসে মিলবে না, কারণ আপনাদের দুজনের বাস্তবতা আলাদা। হয়তো আপনারা একই পরিবেশে বড় হচ্ছেন, কিন্তু আপনাদের মন বাস্তবতাকে ভিন্নভাবে দেখছে। একজন শিল্পী তার নিজস্ব আবেগ অনুভূতি দিয়ে, তার দৃষ্টিভঙ্গি দিয়ে চারপাশকে সে পর্যবেক্ষণ করবে। প্রচলিত নিয়ম, প্রচলিত পদ্ধতি অনুযায়ী এই বাস্তবতাকে যদি ফুটিয়ে তোলা হয়, তবে সেটা যথার্থ হয় না। মডার্ন পোয়েট্রিতে, আধুনিক কবিতায় এই অ্যান্টি রিয়েলিজম ব্যাপারটা নিয়ে আসতে হবে। অ্যান্টি রিয়েলিজম মানেই হচ্ছে প্রচলিত ধ্যান ধারণা, এই যে বাস্তবতা সম্পর্কে কনভেনশনাল প্রচলিত যেসব ধারণা, সেগুলোকে চ্যালেঞ্জ করতে হবে আমাদেরকে, সেগুলোকে পার হয়ে যেতে হবে। এই পদ্ধতি, প্রথাগত নিয়মে আমাদের চারপাশটাকে দেখলে চলবে না, নতুন চোখ দিয়ে দেখতে হবে। এই ক্ষেত্রে মডার্ন পোয়েট্রা আর্টিস্টের মনকে গুরুত্ব দিচ্ছেন। দ্য মাইন্ড অফ আর্টিস্ট হিয়ার
দিস ইজ দ্য ফোকাস। ইন্ডিভিজুয়ালিজম, এটা কিন্তু রোমান্টিক পোয়েট্রিতেও আমরা কিন্তু পড়েছিলাম। ব্যক্তিত্ব, ইন্ডিভিজুয়ালিটি, ইন্ডিভিজুয়ালিজম। ইন্ডিভিজুয়ালিজম কি বলেছিলাম আমরা? ব্যক্তিত্ব। ইন্ডিভিজুয়ালিজম যখন আমরা রোমান্টিক পোয়েট্রিতে পড়েছিলাম, ইন্ডিভিজুয়ালিটি নিয়ে আলোচনা করেছিলাম, সেখানে আমরা ইন্ডিভিজুয়ালিটিকে যে কোনো মানুষের ক্ষেত্রে হয়তো বলেছিলাম। ইন্ডিভিজুয়ালিটি অফ এভরি ম্যান, এভরি পার্সন। এই ক্ষেত্রে মডার্ন পোয়েটরা তারা ইন্ডিভিজুয়ালিজম বলতে এখানে শিল্পীকে বোঝাচ্ছেন। ইন্ডিভিজুয়ালিজম মিন্স প্রমোশন অফ দ্য আর্টিস্টস ভিউ পয়েন্ট, শিল্পীর দৃষ্টিভঙ্গি। সাধারণ মানুষ নয়, যে কেউ নয়, শিল্পী, একজন সেন্সিটিভ, একজন রেসপন্সিবল আর্টিস্ট, তার দৃষ্টিভঙ্গি থেকে পৃথিবীটা কেমন। এ স্ট্রেঞ্জ অর বিচ্ছিন্ন হতে হবে। এস্ট্রেঞ্জমেন্ট মানে কি? এস্ট্রেঞ্জমেন্ট মানে হচ্ছে বিচ্ছেদ, আলাদা হয়ে যাওয়া, সেপারেশন। এস্ট্রেঞ্জমেন্ট মানে হচ্ছে সেপারেশন, সেপারেশন ফ্রম রিলিজিয়ন, নেচার, সায়েন্স, ইকোনমি অর সোশ্যাল মেকানিজম। এই যে প্রচলিত ধর্ম, এই ধর্ম থেকে সেপারেটেড হতে হবে। নেচার, নেচার বলতে এটা প্রচলিত, আমরা নেচার বলতে যা বুঝি সেটা থেকেও কিন্তু আলাদা হতে হবে। সায়েন্স, ইকোনমি, সোসাইটি, এই সব কিছু থেকে শিল্পীকে বিচ্ছিন্ন হতে হবে। কেন বিচ্ছিন্ন হতে হবে? আপনি যদি বিচ্ছিন্ন না হন, তবে আপনি ওই ইনস্টিটিউশনকে কখনোই সিনসিয়ারলি 100% ক্রিটিসাইজ করতে পারবেন না। যদি আপনি সমাজের ভেতরে থেকে, সমাজের ভেতরে থেকেই সমাজকে যদি সমালোচনা করতে চান, তখন আপনার সমালোচনা কিন্তু পুরোপুরি আনবায়াসড হবে না, আপনি কিন্তু বায়াসড হয়ে যাবেন। আপনি যদি কোনো কিছুকে সত্যি সত্যি ক্রিটিক্যালি অ্যানালাইজ করতে চান, আপনাকে সেটা থেকে বের হয়ে আসতে হবে, আপনাকে পুরোপুরি নিউট্রাল পয়েন্ট অফ ভিউ থেকে সেটাকে বিচার করতে হবে। ধর্ম, প্রকৃতি, বিজ্ঞান, অর্থনীতি, সমাজ, এর থেকে বের হয়ে আসতে হবে শিল্পীকে। এবং সেপারেশন ইজ নেসেসারি, separation is essential for a sincere analysis, sincere unbiased analysis, কোন রকম বায়াসনেস ছাড়া একদম পুরোপুরি 100% ফেইথফুল থেকে সেটাকে জাজ করার জন্য আপনাকে ওই বডি থেকে বের হয়ে আসতে হবে। আপনি যদি রিলিজিয়নকে ক্রিটিসাইজ করতে চান, আপনাকে রিলিজিয়নের বাইরে এসে তারপর আপনাকে ওটাকে ক্রিটিসাইজ করতে হবে। ইউ নিড টু বি আনবায়াসড। আপনি যদি বায়াসড হয়ে যান, সেক্ষেত্রে কিন্তু আপনার ক্রিটিসিজমটা পুরোপুরি অনেস্ট হবে না। ইন্টেলেকচুয়ালিজম, এই পয়েন্টটা নতুন। ইন্টেলেকচুয়ালিজম, এটা আমরা আজকে আমাদের লেকচারের নেক্সট পার্টে আমরা ডিটেইলে আলোচনা করব। এখানে কিছু কথা আছে। ইন্টেলেকচুয়ালিটি মানে কি? বুদ্ধিমত্তা। ইন্টেলেকচুয়ালিজম, এখানে ইন্টেলেকচুয়ালিজম বলতে কি বোঝাচ্ছে? রাইটিং ইজ মোর সেরিব্রাল দেন ইমোশনাল। আমাদের রোমান্টিক পোয়েট্রিতে, রোমান্টিক লিটারেচারে ইমোশনকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। মডার্ন পোয়েট্রিতে ইমোশনের পাশাপাশি আরেকটা বিষয়কে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, সেটা কি? সেরিব্রাল। সেরিব্রাল মানে কি? মানে আপনার আমাদের ব্রেইন অ্যাক্টিভিটি। ওয়ার্ক ইজ টেন্টেটিভ, অ্যানালিটিক্যাল অ্যান্ড ফ্র্যাগমেন্টারি। আপনাদের কাগজ কলম থাকলে লিখে রাখতে পারেন, এটা হচ্ছে মডার্ন রাইটিং, যে কোনো মডার্ন লিটারেচারের বৈশিষ্ট্য আমরা বলতে পারি। মডার্ন পোয়েট্রি, মডার্ন নভেল মানেই হচ্ছে এগুলো টেন্টেটিভ, মানে কাজ সবসময় চলতেই থাকে, কাজ কখনো শেষ হয় না। ইট ইজ অলওয়েজ ওয়ার্ক ইন প্রগ্রেস। কখনোই আমরা বলতে পারবো না যে এটা কমপ্লিট, কবিতা এখানেই শেষ, কবিতা কমপ্লিট। হয়তো পাবলিশ হয়ে যাচ্ছে, কিন্তু তারপরেও
দ্যাট ওয়ার্ক ইজ টেন্টেটিভ, ওয়ার্ক ইন প্রগ্রেস। আমরা বলতে পারি না যে এটা শেষ হয়ে গেছে, কাজ কমপ্লিট 100%। সব সময় সেটাতে পরিবর্তন হচ্ছে, ইট ইজ চেঞ্জিং, সময়ের সাথে সাথে পরিবর্তন হচ্ছে। অ্যানালিটিক্যাল সাহিত্য মানে এখানে বিশ্লেষণ থাকবে, যে কোনো বিষয় সম্পর্কে ক্রিটিক্যাল অ্যানালিসিস থাকবে, বিভিন্ন বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে সেটাকে বিশদভাবে বিস্তারিত বিবরণ দেয়া থাকবে। ফ্র্যাগমেন্টারি, আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য মডার্ন রাইটিং এর, এটা হচ্ছে ফ্র্যাগমেন্টেড, মনে হবে ইনকমপ্লিট। ওই যে রবীন্দ্রনাথ বলেছেন না, শেষ হইয়াও হইল না শেষ। মডার্ন পোয়েট্রি, মডার্ন লিটারেচারও তেমন, আপনার মনে হবে অসম্পূর্ণ, আপনি একদম কমপ্লিট কম্প্রিহেন্সিভ পিকচার অনেক ক্ষেত্রেই পাবেন না, মনে হবে অসম্পূর্ণ, খণ্ডিত। এর পরের পয়েন্টটা আমরা দেখি, মোর পোজিং কোয়েশ্চেন্স মোর দ্যান অ্যান্সারিং দেম। মডার্ন রাইটিং, মডার্ন পোয়েট্রি, মডার্ন নভেল, এখানে আপনি দেখতে পাবেন যে এদের টেন্ডেন্সি হচ্ছে প্রশ্ন করা। their tendency is asking question more than answering them. তারা কোয়েশ্চেন করার বেলায় অনেক বেশি আগ্রহী, কিন্তু তারা প্রশ্নের উত্তর দিচ্ছে না, তারা শুধু প্রশ্নই করে যাচ্ছে। সো দেয়ার টেন্ডেন্সি ইজ আস্কিং কোয়েশ্চেন রাদার দেন অ্যান্সারিং। কেন? কারণ সেই ক্ষেত্রে উত্তর খুঁজে নেয়ার দায়িত্ব হচ্ছে পাঠকের। ইট ইজ রিডার্স রেসপন্সিবিলিটি টু ফাইন্ড আউট দ্য অ্যান্সার, টু কাম আপ উইথ দেয়ার ওন অ্যান্সার। যারা সাহিত্যিক তারা প্রশ্নগুলো রেখে যাচ্ছেন, এই প্রশ্নগুলো নিয়ে ভাবার দায়িত্ব পাঠকের। Viewpoints and characters are detached and depersonalized. আধুনিক সাহিত্যে, মডার্ন পোয়েট্রি, মডার্ন লিটারেচার, দৃষ্টিভঙ্গি, viewpoints and characters, these are detached and depersonalized. এর মানে হচ্ছে সাহিত্যিকের সাথে তার শিল্পকর্ম, তার যে সাহিত্য, তার একটা ডিস্টেন্স থাকবে, একটা দূরত্ব থাকবে। রোমান্টিক কবিতা যেমন অনেক বেশি পার্সোনাল, অনেক বেশি সাবজেক্টিভ, মডার্ন পোয়েট্রিতে আমরা দেখব যে অনেকটাই ডিপার্সোনালাইজড, একটা একটা অবজেক্টিভিটি কাজ করছে। অনেকটাই মনে হয় ওই নিও ক্লাসিক্যাল পিরিয়ডের লিটারেচার যেমন ডিপার্সোনালাইজড ছিল, একটা দূরত্ব আছে। রোমান্টিক পিরিয়ডে যেমন অনেক বেশি সাবজেক্টিভ ছিল বিষয়টা, মডার্ন পোয়েট্রিতে এসে আমরা, আপনারা যখন মডার্ন পোয়েট্রি গুলো স্টাডি করবেন তখন দেখবেন কোথায় যেন একটা দূরত্ব ক্যারেক্টার গুলো থেকে, যিনি রাইটার উনি একটু বের হয়ে আসছেন সবার ভেতরে থেকে। যদি আপনি যদি অনেক সময় অ্যানালাইজ করতে চান, আপনি নিউট্রাল পয়েন্ট অফ ভিউ থেকে সেগুলো অ্যানালাইজ করতে পারবেন না, একটা দূরত্ব প্রয়োজন। আপনি যখন কোনো কিছু ক্রিটিক্যালি জাজ করতে চাইবেন, আপনাকে একটা দূরত্ব রাখতে হবে, যেটা একটু আগে বললাম। আপনি যখনই কোনো কিছুকে ক্রিটিসাইজ করতে চাইবেন, তখন সাহিত্য রচনার ক্ষেত্রেও তাই, কবি তার যখন রচনা করছেন তখন থেকেই একটা দূরত্ব সৃষ্টি করে রাখছেন, যাতে কবি নিজেই নিজেকে সর্বক্ষণ ক্রিটিসাইজ করতে পারে, চ্যালেঞ্জ করতে পারে। এটা হচ্ছে মডার্ন সাহিত্যিক, আধুনিক সাহিত্যিকদের একটা বৈশিষ্ট্য, তারা সবসময় নিজেদেরকে চ্যালেঞ্জ করে যাচ্ছেন। দে আর অলওয়েজ চ্যালেঞ্জিং দেমসেলভস, সবসময় নিজেদের সাথে নিজেদের চ্যালেঞ্জ তারা করে যাচ্ছেন। এই যে বৈশিষ্ট্যগুলো, এই বৈশিষ্ট্যগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে, চারটা বৈশিষ্ট্য। কি কি বৈশিষ্ট্য আমরা আলোচনা করলাম তাহলে? ক্যারেক্টারিস্টিক্স অফ মডার্ন পোয়েট্রি, নাম্বার 1, এক্সপেরিমেন্টেশনস, প্রচুর পরিমাণে পরীক্ষা নিরীক্ষা হবে। সেই
এলিজাবেথান পিরিয়ডে বা নিও ক্লাসিক্যাল পিরিয়ড, রোমান্টিক পিরিয়ড, ভিক্টোরিয়ান পিরিয়ড, তারা কিভাবে লিখে গেছে সেটাকে গুরুত্ব না দিয়ে আরো নতুন টেকনিক, নতুন পদ্ধতি, নতুন ফর্মুলা, নতুন টপিক, নতুন কন্টেন্ট ক্রিয়েট করা, এই নিয়ে প্রচুর পরীক্ষা নিরীক্ষা হবে মডার্ন পোয়েট্রিতে। আর্টিস্টিক ইন্ডিভিজুয়ালিজম, মানুষের ব্যক্তিত্ব থাকবে, সেখানে শিল্পীর ব্যক্তিত্বকে গুরুত্ব দিতে হবে। শিল্পীর ব্যক্তিত্ব, শিল্পী সত্তা, 8-10 জন সাধারণ মানুষের ব্যক্তিত্বর চাইতে এখানে গুরুত্ব পাচ্ছে শিল্পী, বিশেষ করে কবি। কবির মনকে গুরুত্ব দেয়া হচ্ছে, কবির ব্যক্তিত্বকে গুরুত্ব দেয়া হচ্ছে। অ্যান্টি রিয়েলিজম, বাস্তবতাকে চ্যালেঞ্জ করা হচ্ছে। মডার্ন পোয়েট্রির কাজই হচ্ছে প্রতিটা পদে পদে, ইন ইচ এন্ড এভরি স্টেপ ইট উইল চ্যালেঞ্জ রিয়ালিটি, বাস্তবতাকে সে চ্যালেঞ্জ করবে। ইন্টেলেকচুয়ালিজম, বুদ্ধিমত্তা, মডার্ন পোয়েট্রিতে চিন্তা ভাবনা এইসবের প্রয়োগ আমরা প্রচুর পরিমাণে দেখতে পাই। আপনি যদি সাধারণ, মানে আপনি যদি চান যে এমনি পড়ে যাব বুঝে যাব, না, আপনি যদি মডার্ন পোয়েট্রি, আধুনিক কবিতা যদি বুঝতে চান, আপনাকে বুদ্ধি খাটাতে হবে। ইফ ইউ আর নট ইনভলভড ডিপলি, আপনি বুঝতে পারবেন না। কারণ এখানে ইমোশনই সবকিছু না, ইমোশনের সাথে আপনাকে ইন্টেলেকচুয়ালিটিও অ্যাপ্লাই করতে হবে। আদারওয়াইজ ইউ উইল নট বি এবল টু আন্ডারস্ট্যান্ড দ্য হিডেন মিনিং অফ পোয়েট্রি। মডার্ন পোয়েট্রি, এখন আমরা আমাদের নেক্সট সেকশনে ঢুকে যাচ্ছি, হিস্ট্রি অফ মডার্ন পোয়েট্রি। কিভাবে আধুনিক কবিতা ইভলভড হলো, কিভাবে আধুনিক কবিতা ধীরে ধীরে বদলাচ্ছে। মডার্ন 20th সেঞ্চুরি পোয়েট্রি আমরা যদি আলোচনা করতে চাই, প্রথমেই আমাদেরকে যে টপিকটা নিয়ে আমাদের আলোচনা করতে হবে সেটা হচ্ছে ইমাজিস্ট মুভমেন্ট। ইমাজিস্ট মুভমেন্ট, আপনারা দেখতে পাচ্ছেন স্লাইডটা? Yes, sir. ইমেজিস্ট মুভমেন্ট, ইমেজিস্ট শব্দটা এসেছে ইমেজ থেকে, ছবি। মুভমেন্ট মানে হচ্ছে আন্দোলন। ইমেজিস্ট আন্দোলন বিষয়টা কি? ইমেজিস্ট আন্দোলন, এই বিষয়টা বুঝতে হলে সবার আগে যে নামটা আমাদের জানা জরুরি, উনি হলেন টি.ই. হিউম। উনি একই সাথে কবি এবং দার্শনিক। টি.ই. হিউম, হিউম উনি হচ্ছেন, উনাকে বলা হয় দ্য ফাদার অফ ইমেজিস্ট মুভমেন্ট। হিউম কি বলেছিলেন? হিউম focused on hard, clear and concrete image. Hard, clear and concrete image, কবিতার মাধ্যমে আমি যে ছবিটা ফুটিয়ে তুলব, through my poetry the image I will portray, that should be hard, clear and concrete. আমার যে ইমেজটা আমি ফুটিয়ে তুলবো কবিতার মাধ্যমে, সেটা স্পষ্ট হতে হবে, পরিষ্কার হতে হবে, তার মধ্যে কোনো অস্পষ্টতা, কোনো ডাবল মিনিংস এসব থাকবে না। মানে আমি যা বোঝাতে চাচ্ছি তাই স্পষ্ট করে বলবো, এখানে কোনো হেয়ালি থাকবে না, এখানে কোনো দ্ব্যর্থকতা থাকবে না। মানে দুই রকম অর্থ থাকে না অনেক সময়, পাঠক যাতে কবিতাটা পড়ার পর একদম স্পষ্টভাবে বুঝতে পারে যে বক্তব্যটা কি। পোয়েট উইল ক্লিয়ারলি পোর্ট্রে দ্য পিকচার, কবিতার যে ছবি সেটা একদম স্পষ্ট হবে। কনক্রিট ইমেজ, এটা যে কেউ সেটা রিয়েলাইজ করতে পারবে, কেউ যেন ভুল না বোঝে, দেয়ার শুড বি নো মিসআন্ডারস্ট্যান্ডিং। টি.ই. হিউম তার ইমেজিস্ট মুভমেন্টে এই কথাগুলোই বলেছেন যে কবিতায় ইমেজিজম আনা মানে হচ্ছে আমি কবিতার মধ্যে যে ছবিটা ফুটিয়ে তুলবো সেই ছবিটা যেন এই টি.ই. হিউমকে অনুসরণ করেছিলেন এজরা পাউন্ড, যার ছবি এই স্লাইডেই দেখবেন। নিচের যে ছবিটা, উপরের জন হচ্ছে টি.ই. হিউম, নিচের জন উনি হচ্ছেন এজরা পাউন্ড। এজরা পাউন্ড একজন আমেরিকান পোয়েট, উনি বহুদিন ইংল্যান্ডে ছিলেন। এজরা পাউন্ড খুবই গুরুত্বপূর্ণ কবি, a very very important poet in
মডার্ন ইংলিশ পোয়েট্রি। আধুনিক ইংরেজি কবিতায় খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি এজরা পাউন্ড। কাগজ কলম থাকলে লিখে রাখেন এজরা পাউন্ড, আওয়ার ফার্স্ট ইম্পর্টেন্ট নেম। উনি কিন্তু ব্রিটিশ নন, উনি আমেরিকান, বাট হি লিভড ইন ইংল্যান্ড, লন্ডন ফর মেনি ইয়ার্স। পাউন্ড, উনার বিশেষত্বটা কি? ওনাকে কেন আমরা মনে রাখবো? Why should we remember Ezra Pound? Ezra Pound, he fought against romantic fuzziness and facile emotionalism. Ezra Pound কে অনেকে বলে থাকেন অ্যান্টি রোমান্টিক। এই যে রোমান্টিক ইমোশনালিজম, এই বিষয়টাকে উনি একদমই দেখতে পারতেন না। Ezra Pound hated the romantic fuzziness. বিশেষ করে রোমান্টিক পোয়েট্রি, রোমান্টিক পোয়েট্রির যে ইমোশনালিজম, এক্সট্রা ইমোশনালিজম, এটার বিরুদ্ধে এজরা পাউন্ড সবসময়ই তাকে সংগ্রাম করতে দেখা গেছে। উনার যে যত কবিতা, সব কবিতায় আমরা রোমান্টিসিজমের বিরুদ্ধে একটা রিয়াকশন লক্ষ্য করি, এগেইনস্ট রোমান্টিসিজম। দুটো বিষয়, এজরা পাউন্ড কিসের কিসের বিরুদ্ধে যুদ্ধ করছেন? নাম্বার ওয়ান, রোমান্টিক ফাজিনেস। রোমান্টিক পোয়েট্রির মধ্যে একটা অস্পষ্টতা বিভিন্ন সময় আমরা লক্ষ্য করি। ফাজি মানে কি? অস্পষ্ট, ঘোলাটে। মানে রোমান্টিক পোয়েট্রিতে অনেক সময় ইমেজটা অস্পষ্ট হয়, ঘোলাটে হয়, পরিষ্কার হয় না। অ্যান্ড দ্য ইমোশনালিজম, এটা মাঝে মাঝে এক্সেসিভ, অনেক সময় অতিরিক্ত আবেগ আমরা লক্ষ্য করি রোমান্টিক কবিতায়। এই দুটো বিষয়ই এজরা পাউন্ডের কাছে অপছন্দনীয়। এজরা পাউন্ড disliked these two aspects of romantic poetry. পাউন্ডের কথা কি ছিল? পাউন্ডের কথা ছিল there should be direct treatment of the topic without any confusions or ambiguity. আমি যা বলতে চাচ্ছি সরাসরি বলবো, আমার টপিক একদম আমি ডিরেক্টলি পোর্ট্রে করব আমার কবিতায়। there should be no confusions or ambiguity, কোন রকম দ্বিধা, কোন রকমের সংশয় আমার কবিতায় থাকবে না। আমি যা কিছু বলতে চাই, আমার কবিতায় আমি যা বলতে চাই আমি স্পষ্ট বলবো। আই উইল স্পিক ইট ক্লিয়ারলি, মানে আমার টপিকটা আমি একদম ডিরেক্টলি ট্রিটমেন্ট করব। দেয়ার শুড বি নো কনফিউশন, নো অ্যাম্বিগুইটি। রোমান্টিক কবিতার যেটা অনেকেই দোষারোপ করে থাকেন, এটা অনেক রোমান্টিক পোয়েট্রিতে এটা দুর্বলতা থাকে, অনেক কনফিউশন থাকে, অনেক অ্যাম্বিগুইটি থাকে। এই বিষয়টা এজরা পাউন্ড বলছেন যে দেয়ার শুড বি নো কনফিউশন, নো অ্যাম্বিগুইটি। যা কিছু বলতে চাই, হোয়াট এভার আই উইশ টু সে, আই উইল স্টেট ইট ক্লিয়ারলি উইদাউট এনি কনফিউশন অর অ্যাম্বিগুইটি। আমি আমার কবিতায় যে ছবিটা ফুটিয়ে তুলতে চাই, মাই ইমেজ উইল contain concreteness, precision and clarity in text. আমার কবিতার যে ভাষা, that would be concrete, precise and clear. আমার লেখার মধ্যে কনক্রিটনেস থাকবে, প্রেসিশন থাকবে, ক্লারিটি। আমি যা বলতে চাচ্ছি পরিষ্কার ভাবে, আমি যা কিছু বোঝাতে চাচ্ছি, যতটুকু বোঝাতে চাচ্ছি আমি ততটুকুই বোঝাবো, বেশিও না কমও না। মাই স্টেটমেন্ট শুড বি প্রেসাইজ, এবং আমার স্টেটমেন্ট হবে কনক্রিট, যাতে সেটা আমি যা বোঝাতে চাচ্ছি তাই যেন আমার পাঠক বুঝতে পারে। আমি বোঝাতে চাইলাম একটা, সে বুঝলো অন্য। আমি যা বোঝাবো সেটা কনক্রিট, একদম পুরোপুরি স্পষ্টভাবে আমি আমার পাঠকের কাছে পৌঁছে দেব। হোয়াট এভার আই উইশ টু কনভে, আমি আমার যে মেসেজটা কনভে করতে চাই সেটা পরিষ্কারভাবে, স্পষ্টভাবে, এক্স্যাক্টলি আমি যেন পাঠকের মনে পৌঁছে দিতে পারি। এটা ছিল এজরা পাউন্ডের ফিলোসফি। মাই পোয়েট্রি would be concrete, precise and clear. Direct treatment of the topic, যা বোঝাতে চাচ্ছি আমার টপিকটা আমি একদম ডিরেক্টলি ট্রিট করব, এবং এখানে কোনো কনফিউশন, কোনো সংশয়, কোনো দ্বিধা থাকবে না। দেয়ার উইল বি নো ডাবল মিনিং, কোনো ডাবল মিনিং থাকবে না। যা বোঝাতে চাচ্ছি স্পষ্ট বলতে। এই ছিল এজরা পাউন্ডের কথা।
এই যে টি ই হিউম, আজরা পাউন্ড, এরা কি বলছে? আমি তাহলে এদের কথাগুলো যদি আমি সামারাইজ করি তাহলে বলতে পারি যে দে আর ফোকাসিং অন ক্লিয়ার, প্রিসাইজ, কনক্রিট ইমেজ ইন পোয়েট্রি। কবিতায় যে ছবিগুলো ফুটে উঠবে, যে ধরনের ইমেজই হোক না কেন, সেটা পরিষ্কার হতে হবে। কবিতার মধ্যে যেন কোনো দ্বিধা সংশয়, কোনো দুই রকম অর্থ যেন না থাকে। মানে কবি যা বোঝাতে চাচ্ছেন পাঠক তাই বুঝবে। কবি যতটুকু বলছেন পাঠক যেন ততটুকুই বোঝে। এর মধ্যে যেন কোনো অস্পষ্টতা, কোনো ঘোলাটে, কোনো দ্বিধা থাকে না থাকে, অতিরিক্ত কোনো আবেগ অনুভূতি থাকবে না। There will be no facile emotionalism, no exaggeration in emotion. এটা হতে হবে মাপা। It would be precise. এই ছিল ইমাজিস্ট মুভমেন্টের কথা। আমরা মডার্ন পোয়েট্রি পড়তে গেলে সবার আগে এই ইমাজিস্ট মুভমেন্টটা মাথায় রাখতে হবে। মডার্ন পোয়েট্রি, 20th সেঞ্চুরি পোয়েট্রি মানেই হচ্ছে এই ইমাজিস্ট মুভমেন্টের একটা প্রভাব আমরা দেখতে পাই সব কবির মধ্যেই। আধুনিক কবিতা, 20th সেঞ্চুরি মডার্ন পোয়েট্রি, আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে রিভাইভাল অফ মেটাফিজিক্যাল পোয়েট্রি। আপনারা যারা ইন্ট্রোডাকশন টু লিটারেচার পোয়েট্রি কমপ্লিট করে আসছেন তারা আশা করি জন ডানের কথা মনে আছে। এই স্লাইডে আপনারা ডান পাশে জন ডানের ছবি দেখতে পাচ্ছেন। জন ডান, জন ডান is a very influential name in English poetry. উনি ওনার কবিতায় একটা বিশেষ টেন্ডেন্সি, একটা বিশেষ স্টাইল তৈরি করে গিয়েছেন। আশা করি আপনাদের মনে আছে যখন আপনারা তার মেটাফিজিক্যাল পোয়েট্রি পড়েছেন তখন তার যে লেখার ভঙ্গি, তার লেখার ভঙ্গি, তার কবিতা বুঝতে হলে আপনাকে কিন্তু স্টাডি করতে হবে। আপনি শুধু যদি রিডিং পড়ে যান আপনি কিন্তু ওই জন ডানের কবিতা কিন্তু আপনি বুঝতে পারবেন না। তার ভিতরে যে হিডেন একটা মেসেজ আছে, কবিতার যে আলাদা একটা মজা আছে, আপনি সেটা এনজয় করতে পারবেন না যদি আপনি শুধু রিডিং পড়ে যান। ইফ ইউ জাস্ট রিড ইট আউট, ইউ উইল নট বি এবল টু গেট দ্য জুস অফ হিজ মেটাফিজিক্যাল পোয়েট্রি। তার কবিতায় অন্যরকম একটা আনন্দ। এটা যদি আপনি বুঝতে চান আপনাকে সেটা পড়াশোনা করতে হবে, এটাকে স্টাডি করতে হবে। আপনি যদি স্টাডি না করেন তাহলে তার লেখার বিভিন্ন হিডেন মেসেজ গুলো আপনি খুঁজে পেতে ব্যর্থ হবেন। রিভাইভাল অফ মেটাফিজিক্যাল পোয়েট্রি অফ 17th সেঞ্চুরি, সপ্তদশ শতাব্দীতে একটা বিশেষ ধরনের কবিতা তখন উদ্ভব হয়েছিল। সেই মেটাফিজিক্যাল স্টাইলটা আবার রিভাইভ করলো ইন 20th সেঞ্চুরি। আফটার মেনি ইয়ার্স, আফটার মোর দেন 300 ইয়ার্স, 300 বছর পার হয়ে গেছে, তারপর সেই মেটাফিজিক্যাল স্টাইল, মেটাফিজিক্যাল পোয়েট্রি আবার রিভাইভ করলো, আবার পুনর্জন্ম লাভ করলো। জন ডান, ওনার কবিতার কথা একটু আগে বললাম যে জন ডান, ইন হিজ পোয়েট্রি ইউ উইল ফাইন্ড ইন্টেলেকচুয়াল কমপ্লেক্সিটি, মেটাফিজিক্যাল কনসেপ্ট। আপনি যদি স্টাডি না করেন, ইফ ইউ ডু নট অ্যাপ্লাই ইউর ইন্টেলেকচুয়ালিটি, আপনি যদি আপনার বুদ্ধিমত্তা প্রয়োগ না করেন তাহলে জন ডানের কবিতার অনেক কিছুই আপনি বুঝতে পারবেন না। স্পেশালি ইউ উইল ফেইল টু অ্যাপ্রিসিয়েট হিজ মেটাফিজিক্যাল কনসেপ্ট। ওনার কবিতার একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে মেটাফিজিক্যাল কনসেপ্ট। হোয়াট ইজ মেটাফিজিক্যাল কনসেপ্ট? মেটাফিজিক্যাল কনসেপ্ট হচ্ছে এক ধরনের এক্সটেন্ডেড মেটাফোর, মানে এটা একটা স্পেশাল মেটাফোর। কেমন? একটা উদাহরণ আপনাদের দিই, মনে করিয়ে দিই। আপনারা যদি ওনার কবিতার কথা মনে করেন, আপনাদের হয়তো অনেকেরই মনে আছে, ইন জন ডানস পোয়েট্রি ইন মেনি কেসেস ইউ উইল, কখনো কোনো কোনো কবিতায় প্রেমিকাকে কম্পাসের সাথে তুলনা করা হয়েছে। কম্পাসের কাজ কি? কম্পাসের কাজ কি? কম্পাসের কাজ হচ্ছে দিক নির্দেশনা দেয়া।
কম্পাস যদি আপনার সাথে থাকে আপনি হারাবেন না, আপনি হারিয়ে যাবেন না। এখন আপনি যদি স্টাডি না করেন যে কম্পাসের কাজ কি, আপনার যদি ইন্টেলেকচুয়ালিটি এই জায়গায় জাগ্রত না থাকে যে কম্পাস কি যেন, কম্পাস মানে হচ্ছে আমরা এটা দ্বারা দিক নির্দেশনা পাই, দিক বুঝতে পারি, এবং উই উইল নেভার বি লস্ট ইফ উই হ্যাভ এ কম্পাস। এখন জন ডান যখন বিলাভেটকে, প্রেমিকাকে যখন কম্পাসের সাথে তুলনা করছেন, তখন তাহলে প্রেমিকাকে কি বোঝাচ্ছে, যে প্রেমিকার সাথে থাকলে প্রেমিক কখনো পথ হারাবে না। ইফ beloved is there, the lover will never be lost. এই যে একটা ডিপ মেটাফোর, একটা এক্সটেন্ডেড মেটাফোর, যে কতখানি গুরুত্ব দিচ্ছে প্রেমিকাকে, কম্পাসের সাথে তুলনা করছে, জীবনের দিক নির্দেশনা দেবে beloved, কখনো হারিয়ে যাবে না যদি যদি সাথে থাকে beloved। কখনো কখনো বিলাভেডকে হেমিস্ফিয়ারের সাথে তুলনা করা হয়েছে, হাফ হেমিস্ফিয়ার। beloved is compared to half hemisphere। এখন এই যে মেটাফোর হেমিস্ফিয়ার, এটার মিনিংটা কি? প্রেমিক ইজ, the lover is half hemisphere and the beloved is other half। দুই মিলে পৃথিবী সম্পূর্ণ হয়, অর্ধেক পৃথিবী। lover is half and the rest half is beloved। দুই মিলে হচ্ছে এন্টায়ার ওয়ার্ল্ড, এন্টায়ার ইউনিভার্স, পুরো পৃথিবী। এই যে আমরা যদি যতক্ষণ না পর্যন্ত স্টাডি করব ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এই যে দ্য স্ট্রেংথ বিহাইন্ড দিস মেটাফোর, এটা কিন্তু আমরা বুঝতে পারবো না। আমাদের এটাকে বেশ মন দিয়ে স্টাডি করতে হবে যদি আমরা এই মেটাফিজিক্যাল কনসেপ্ট, এই এক্সটেন্ডেড মেটাফোরটা বুঝতে চাই। ফর এ কম্প্রিহেন্সিভ আন্ডারস্ট্যান্ডিং এন্ড অ্যাপ্রিসিয়েশন, আমরা যদি পুরোপুরি বুঝতে চাই, আমরা যদি পুরোপুরি অ্যাপ্রিসিয়েট করতে চাই, ফর এ কম্প্রিহেন্সিভ আন্ডারস্ট্যান্ডিং এন্ড অ্যাপ্রিসিয়েশন, আমরা যদি সত্যিকার অর্থেই ওনার মেটাফিজিক্যাল পোয়েট্রিটা বুঝতে চাই, ওয়ান নিডস টু হ্যাভ ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি, আমাদেরকে আমাদের বুদ্ধিমত্তা প্রয়োগ করতে হবে। উই নিড টু অ্যাপ্লাই আওয়ার ইন্টেলেকচুয়ালিটি, আদারওয়াইজ আমাদের সব মাথার উপর দিয়ে চলে যাবে, আমরা বুঝবো না। ওয়ান মাস্ট হ্যাভ কন্টেম্পোরারি নলেজ, আপনি যদি মডার্ন পোয়েট্রি যদি বুঝতে চান, এখন প্রসঙ্গ, আপনি যদি মডার্ন পোয়েট্রি, আধুনিক কবিতা যদি বুঝতে চান, আপনাকে অবশ্যই কন্টেম্পোরারি নলেজ থাকতে হবে। ইউ মাস্ট পজেস কন্টেম্পোরারি নলেজ। এই যে এই সময়কার এখন কি চলছে, মানুষ কি বলছে, কি চলছে, ইউ মাস্ট হ্যাভ দিস কন্টেম্পোরারি নলেজ। আপনাকে আপডেটেড থাকতে হবে। আপনি যদি আপডেটেড না থাকেন, আপনি অনেক কিছুই কানেক্ট করতে পারবেন না। আপনাকে ট্রেন্ডের সাথে থাকতে হবে। আপনাকে ট্রেন্ডি হতে হবে তা না, তবে আপনাকে ট্রেন্ডের সাথে থাকতে হবে। আপনাকে সবসময় আপডেটেড থাকতে হবে যে কি চলছে পৃথিবীতে, হোয়াট ইজ গোয়িং অন। আপনি যদি আপডেটেড না থাকেন, আপনি কিন্তু বুঝতে পারবেন না। কবিরা অনেক কথা বলবে, আপনি বুঝতে পারবেন না যদি আপনি পিছিয়ে থাকেন। ইউ মাস্ট পজেস কন্টেম্পোরারি আইডিয়াস। ক্রিটিক্যাল থিঙ্কিং ক্যাপাবিলিটিস থাকতে হবে। আপনাকে ক্রিটিক্যালি চিন্তা করার ক্ষমতা থাকতে হবে। ক্রিটিক্যাল মানে কি? বিং ক্রিটিক্যাল মানে কি? ক্রিটিক্যাল শব্দটার একটা অর্থ আছে জটিল। ক্রিটিক্যাল সিচুয়েশন আমরা বলি, বিপজ্জনক সিচুয়েশন, কিন্তু এখানে ক্রিটিক্যাল বলতে বিপজ্জনক বোঝানো হচ্ছে না। এখানে ক্রিটিক্যাল মানে হচ্ছে আপনাকে যে কোনো একটা বিষয়কে বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে পর্যবেক্ষণ করার ক্ষমতা থাকতে হবে। শুধুমাত্র একভাবে দেখলে হবে না, বিভিন্ন ভাবে সেটাকে পর্যবেক্ষণ করতে হবে। and you need to analyze it from different perspectives। এই বিষয়টা আমাদের অনেকেরই থাকে না, আমরা অনেক সময় স্টাক হয়ে যাই, আমরা একটা বিষয়ের যে নানা রকম অর্থ থাকতে পারে সেটা ভুলে যাই। we must always remember to look again and again। বিভিন্ন রকম অর্থ, অনেক সময় বিভিন্ন অর্থ আমরা হারিয়ে ফেলি। we must look at it from different perspective, বিভিন্ন পয়েন্ট অফ ভিউ থেকে আমাদেরকে দেখতে হবে জিনিসটা। we must apply our intellectuality to understand modern poetry। আধুনিক কবিতাকে বুঝতে হলে আপনাকে আপনার বুদ্ধিমত্তা প্রয়োগ করতে হবে।
apply your intellectuality, appreciate and analyze 20th century modern poetry. আপনি যদি আধুনিক কবিতা বুঝতে চান এগুলো আপনাকে অ্যাপ্লাই করতে হবে। রিভাইভাল অফ মেটাফিজিক্যাল পোয়েট্রি, এটা হচ্ছে আমরা কেন বলছি মেটাফিজিক্যাল পোয়েট্রি বুঝতে হলে যেমন বুদ্ধি প্রয়োগ করতে হয়, আধুনিক কবিতা বুঝতে গেলেও আমাদেরকে বুদ্ধি প্রয়োগ করতে হবে। তাহলে একটু আগে কি দেখলাম? ইমেজিস্ট মুভমেন্ট। এখন আমরা দেখলাম রিভাইভাল অফ মেটাফিজিক্যাল পোয়েট্রি। ইমেজিস্ট মুভমেন্টের কথা কি ছিল? যা বলতে চাচ্ছি পরিষ্কার ভাবে বলবো, যতটুকু বোঝাতে চাচ্ছি ততটুকুই যেন বোঝে। কবিদের এটা কথা ছিল। পরবর্তীতে যখন মেটাফিজিক্যাল পোয়েট্রির একটা বৈশিষ্ট্য অ্যাড হলো, তার মানে ইন্টেলেকচুয়ালিটি এখানে ইউটিলাইজড হবে। যে আধুনিক কবিদের কবিতা বুঝতে হলে আমাকে বুদ্ধিমত্তা প্রয়োগ করতে হবে। আই নিড টু ইউটিলাইজ মাই ইন্টেলেকচুয়ালিটি। নেক্সট যে পার্টটা আমাদের মাথায় রাখা প্রয়োজন সেটা হচ্ছে ফ্রেঞ্চ সিম্বলিস্ট পোয়েট্রি ইনফ্লুয়েন্স। আরেকটা ইনফ্লুয়েন্স আমরা পাচ্ছি আধুনিক ইংরেজি কবিতা, মডার্ন ইংলিশ পোয়েট্রিতে, দ্যাট ইজ ফ্রেঞ্চ সিম্বলিস্ট পোয়েট্রি। ফরাসি কবিরা, ফ্রেঞ্চ পোয়েটস, দে ক্রিয়েটেড আ নিউ টাইপস অফ পোয়েট্রি। নতুন এক ধরনের কবিতা তারা আমাদের সামনে হাজির করলেন, ফ্রেঞ্চ সিম্বলিস্ট পোয়েট্রি। এই ফ্রেঞ্চ সিম্বলিস্ট পোয়েট্রির বৈশিষ্ট্য কি ছিল? If we analyze their characteristics, we find precision and concreteness. আধুনিক কবিতায় এই ফ্রেঞ্চ সিম্বলিস্ট পোয়েট্রির যে অবদান সেটা যদি আমরা অ্যাপ্রিসিয়েট করি, খুঁজতে চাই, প্রথমেই আমাদের আসবে হচ্ছে প্রিসিশন এন্ড কনক্রিটনেস, যেটা আমাদের ইমেজিস্ট পোয়েট্রিতেও কিন্তু ছিল। প্রিসিশন এন্ড কনক্রিটনেস মানে কবি যা বোঝাতে চাচ্ছেন পরিষ্কার ভাবে, স্পষ্ট ভাবে তার কবিতায় তুলে ধরছেন। উনি যতটুকু বলতে চাচ্ছেন প্রিসাইসলি ততটুকুই বলছেন। একটা এক্সট্রা এলিমেন্ট ছিল ফ্রেঞ্চ সিম্বলিস্ট পোয়েট্রিতে, সেটা হচ্ছে a dreamy suggestiveness, একটা স্বপ্নময় সংকেত, একটা স্বপ্নময়তা। কবিতা পড়লে আমরা অন্যরকম একটা জগতে চলে যাব, স্বপ্নের জগতে চলে যাব, এবং সেখানে আমরা কিছু বিশেষ সংকেত পাবো। We will find some suggestiveness. হয়তো আমাকে কিছু বলছে এবং কিছু ইঙ্গিত দিচ্ছে, হয়তো স্পষ্টভাবে বলছে না, মেবি ইট ইজ নট স্টেটিং ইট ইন অবভিয়াস টার্মস, হয়তো অবভিয়াস ওয়েতে বলছে না, কিন্তু আমাকে সংকেত দিচ্ছে। মডার্ন পোয়েট্রি, এই ফ্রেঞ্চ সিম্বলিস্ট পোয়েট্রির একটা উদাহরণ, যে এটা আপনাকে ইঙ্গিত দেবে বিভিন্ন অর্থ। নাও ইট ডিপেন্ডস অন দ্য রিডার। সব পাঠকরা সেই ইঙ্গিত, সেই সাজেশনটা ধরতে পারে না, এই জন্য যথেষ্ট সেন্সিটিভিটি থাকা প্রয়োজন। ড্রিমি সাজেস্টিভনেস, দেন এলিউসিভনেস। আপনারা জানেন কিনা এই শব্দটার মানে? এলিউসিভনেস, এলিউসিভনেস শব্দটা এসেছে এলিউশন থেকে। এলিউসিভনেস এটা হচ্ছে অনেকটা রেফারেন্স দেওয়ার মতো। হোয়াট ইজ এলিউসিভনেস? Elusiveness is the quality of containing things that make you think of another particular thing. এমন একটা কোয়ালিটি যখন আপনি একটা বিষয়কে যখন আপনি লক্ষ্য করবেন, আপনাকে অন্য আরেকটা বিষয় আপনার মাথায় আসবে, একটা দিয়ে আরেকটা রেফারেন্স টানা। The quality, elusiveness কি? The quality of containing things that make you think of another particular thing. একটা বিষয়কে দেখে আপনার অন্য একটা বিষয়ের কথা মাথায় আসবে। You must think of another particular thing, person or idea. রেফারেন্স দেয়া, একটা বিষয় দিয়ে আরেকটা বিষয়কে ইঙ্গিত দেয়া। একটা বস্তু, ব্যক্তি বা কোনো আইডিয়া দিয়ে অন্য একটা বস্তু, ব্যক্তি বা আইডিয়াকে ইঙ্গিত দেয়া,
সাজেশন দেয়। The quality of containing things that make you think of another particular thing, person or idea. এটা কিন্তু ইন্টেনশনাল। ওনারা ইচ্ছা করেই এমন একটা বস্তু, এমন একটা থিং অর পার্সন অর আইডিয়া কবিতার মধ্যে নিয়ে আসবে, যেটা দেখে আপনার অন্য কোনো বস্তু, অন্য কোনো ব্যক্তি বা অন্য কোনো আইডিয়ার কথা মাথায় আসবে। রেফারেন্স, একটা হিডেন রেফারেন্স থাকবে। যেমন আপনি যদি এখন কবিতা লিখতে গিয়ে কবিতায় যদি আপনি পান্তাবুড়ির কথা নিয়ে আসেন, পান্তাবুড়ি কিন্তু আমাদের এই লোককাহিনীর একটা বিশেষ অংশ, পান্তাবুড়ি। আবার আপনি যদি সেই বকের কথা যদি নিয়ে আসেন, বক এবং বকের গল্প, খরগোশ কচ্ছপের গল্প, এই যে খরগোশ কচ্ছপ এসবের গল্প থেকে আমরা রেফারেন্স পাই। যখনই আপনি এই বিষয়গুলো আপনার সাহিত্যে নিয়ে আসবেন, তখন কিন্তু আপনি কিন্তু ওই যে ঈশপের গল্প বা ঠাকুমার ঝুলি, এইসবে আপনি অ্যালিউশন দিবেন। আপনি যদি গোপাল ভাঁড়কে আপনি যদি আপনার সাহিত্যে নিয়ে আসেন, গোপাল ভাঁড় এটা কিন্তু আমাদের মিথ, আমাদের লোককাহিনীর একটা অংশ, আমাদের লেজেন্ডের একটা পার্ট হচ্ছে গোপাল ভাঁড়। যখন আপনি গোপাল ভাঁড়কে আপনার কবিতায় নিয়ে আসবেন, তখন কিন্তু আপনি অ্যালিউশন দিচ্ছেন, রেফারেন্স দিচ্ছেন গোপাল ভাঁড়ের যে লিটারেচার সেখানে। মডার্ন পোয়েট্রিতে এরকম প্রচুর রেফারেন্স থাকবে। আপনার যদি রেফারেন্স সম্পর্কে আইডিয়া না থাকে, যে কখনো গোপাল ভাঁড়ের গল্প পড়েনি বা গোপাল ভাঁড়ের কৌতুক পড়েনি, সে কিন্তু ওই গোপাল ভাঁড় নিয়ে যে আপনি লাইনটা লিখবেন সেটার পুরোপুরি মেসেজটা সে ধরতে পারবে না। আবার যে কখনো পান্তাবুড়ির গল্প পড়েনি, আপনি কবিতায় পান্তাবুড়ির কথা লিখলেন, সে কিন্তু ওই পান্তাবুড়ি এর যে মাহাত্ম্যটা, সিগনিফিকেন্স, সেটা কিন্তু সে বুঝতে পারবে না। অ্যালিউসিভনেস থাকে কবিতায়, রেফারেন্স থাকে অনেক কিছু। এখন আপনি কবিতার মধ্যে বা গল্পের মধ্যে যদি বলেন যে গল্পের যিনি নায়ক উনি হ্যামলেটের মতো, হ্যামলেটের মতো একজন নায়ক। এখন হ্যামলেট নাটকটা যদি আপনার পড়া না থাকে, আপনি কিন্তু ধরতে পারবেন না যে হ্যামলেটের মতো বলতে কি বোঝাচ্ছে, হ্যামলেট কেমন, হ্যামলেট কেমন, হ্যামলেট কে, হু ইজ হ্যামলেট। এই আইডিয়াটা যদি পাঠকের না থাকে, সে কিন্তু অর্থটা ধরতে পারবে না। মানে ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন থাকতে হবে। ফ্রেঞ্চ সিম্বলিস্ট পোয়েট্রির আরেকটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে কম্বিনেশন অফ ফর্মাল অ্যান্ড ইনফর্মাল কনভারসেশনাল ল্যাঙ্গুয়েজ। শুরুর দিকে দেখা যাবে যে ফর্মাল ল্যাঙ্গুয়েজ, তারপর হঠাৎ করে ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ চলে আসে। এখন এটা কিন্তু নট এ মিস্টেক। অ্যাপারেন্টলি মনে হতে পারে এটা একটা মিস্টেক যে ফর্মাল ল্যাঙ্গুয়েজ ছিল, এখন হঠাৎ করে ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ কিভাবে আসলো, কেন আসলো, হোয়াট ইজ দ্য রিজন, কি কারণ, হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস সাডেন চেঞ্জ ইন টোন। এতক্ষণ তো ফর্মাল ছিল, এখন হঠাৎ করে ইনফর্মাল চলে আসলো, ঘটনা কি, হোয়াট ইজ দ্য মিনিং। এখন এই যে সাডেন চেঞ্জ ইন ফর্মালিটি, এইটার মধ্যে আমরা উই নিড টু ফোকাস অন সারফেস লেভেল মিনিং অ্যান্ড ডিপ লেভেল মিনিং। সারফেস লেভেলে হয়তো মনে হতে পারে যে এটা হয়তো একটা মিস্টেক, কিন্তু আপনি যখন বুঝতে পারবেন যে কেন কবি এই জায়গায় হঠাৎ করে টোন চেঞ্জ করলেন। পুরো কবিতা জুড়ে ফর্মাল ছিল, এখানে কেন ইনফর্মাল টোন চলে আসলো। তখন পাঠককে ওই জায়গায় নিজেকে মানে তার যে ভালো করে ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে যে হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দিস সাডেন চেঞ্জ ইন টোন। আইরনি, আমরা ফ্রেঞ্চ সিম্বলিস্ট পোয়েট্রির যে লাস্ট পয়েন্টটা নিয়ে কথা বলবো, দ্যাট ইজ আইরনি। আইরনি শব্দটা কি আপনারা কেউ জানেন? হোয়াট ইজ দ্য মিনিং অফ আইরনি? কেউ কি বলতে পারবেন?
irony, IRONY, irony. আইরনিটা মানে কি? The expression of one's meaning by using language that normally signifies the opposite. আইরনি শব্দটা হচ্ছে যে আপনি বলবেন এক, কিন্তু আপনার মিনিংটা হবে অপোজিট। আইরনিটার শব্দটা আমরা যদি বাংলা করি এটা অনেকটা পরিহাস হয়। আইরনি অফ ফেট, নিয়তির পরিহাস বলে না, সেরকম যে ইউ উইল এক্সপ্রেস সামথিং বাট ইট উইল মিন টোটালি অপোজিট। You will use language in such a way that the meaning will signify it will totally be opposite, typically for humorous or emphatic effect. ফ্রেঞ্চ সিম্বলিস্ট পোয়েট্রিতে আপনি প্রচুর পরিমাণে আইরনির দেখা পাবেন। মানে বলবে এক, কিন্তু পড়তে গিয়ে আপনাকে একটু সাবধান হতে হবে। এমন ভাবে বলবে যে it will say something totally, it will mean something totally opposite. এখন আপনি হয়তো এখানে ইমাজিস্ট মুভমেন্টের সাথে এই সিম্বলিস্ট মুভমেন্টের হয়তো এটা একটা পার্থক্য আপনি খুঁজে পাবেন। হ্যাঁ, এই দিক থেকে সিম্বলিস্ট পোয়েট্রি একটু আলাদা। সিম্বলিস্ট পোয়েট্রিতে, ফ্রেঞ্চ সিম্বলিস্ট পোয়েট্রিতে আপনি আইরনির ব্যবহার পাবেন। এখানে বলবে এক কিন্তু মিন করবে টোটাল অপোজিট। এখন এতক্ষণ ধরে আমরা যে তিনটা আন্দোলন সম্পর্কে আলোচনা করলাম, ইমাজিস্ট মুভমেন্ট, রিভাইভাল অফ মেটাফিজিক্যাল পোয়েট্রি, and finally we have discussed the influence of French symbolist poetry. এই তিনটা প্রভাবের যে সংমিশ্রণ, যার মধ্যে আমরা সবচেয়ে প্রবলভাবে পাই our T.S. Eliot. T.S. Eliot অনেকে বলে the first important modern poet. T.S. Eliot, please note this name down. Even Ezra Pound himself regards T.S. Eliot as one of the most prominent modern poet. T.S. Eliot, he assimilated and synthesized কি করলেন? The Imagist movement in poetry, revival of metaphysical poetry and French symbolist poetry. এই তিনটাকে উনি একত্রিত করলেন। He combined and synthesized, সবগুলোকে উনি একত্রিত করলেন এবং চমৎকার ভাবে একটা আরেকটার সাথে সন্নিবেশিত করলেন, সম্মিলিত করলেন। ওনার কবিতায় আমরা এই তিনটা আন্দোলনেরই প্রভাব পাই। কিভাবে? In his poetry we find clarity, precision, intellectual complexity, elusiveness and irony. Clarity and precision, এই দুটো আমরা পেয়েছি কোথা থেকে? Imagist movement থেকে। We have found these two from Imagist movement, clarity and precision. এরপর intellectual complexity, এটা আমরা পেয়েছি কোথা থেকে? Revival of metaphysical poetry থেকে intellectual complexity পেয়েছি। আর elusiveness and irony, এই দুটো আমরা পেয়েছি ফ্রেঞ্চ সিম্বলিস্ট পোয়েট্রি থেকে। টি.এস. এলিয়ট উনি এই তিনটাকেই সমন্বয় করলেন, একসাথে নিয়ে আসলেন। ওনার কবিতায় আমরা একই সাথে পাবো ক্ল্যারিটি, একদম উনি যা বলতে চাচ্ছেন একদম পরিষ্কার, কোনো ভনিতা নেই। প্রিসিশন, ওনার কথা একদম মেজার্ড, উনি যা বলতে চাচ্ছেন তাই বোঝাচ্ছেন।
ইন্টেলেকচুয়াল কমপ্লেক্সিটি, টি.এস. এলিয়টের কবিতা যদি আমরা বুঝতে চাই, আমাদেরকে আমাদের বুদ্ধিমত্তা প্রয়োগ করতে হবে। উই নিড টু অ্যাপ্লাই আওয়ার ইন্টেলেকচুয়ালিটি। ইন্টেলেকচুয়াল কমপ্লেক্সিটি, এটা কিন্তু তার কবিতার একটা বিশেষ বৈশিষ্ট্য। আপনি যদি মাথা না খাটান, আপনি যদি আপনার বুদ্ধি প্রয়োগ না করেন, আপনি টি.এস. এলিয়টের কবিতা কিন্তু অনেক ক্ষেত্রেই বুঝতে ব্যর্থ হবেন। এলুসিভনেস, টি.এস. এলিয়টের কবিতা যদি আপনি বুঝতে চান, আপনার এর আগের কবি যারা, তাদের কবিতা সম্পর্কে আইডিয়া থাকতে হবে। ভিক্টোরিয়ান পোয়েটদের কবিতা সম্পর্কে আইডিয়া থাকতে হবে, রোমান্টিকদের সম্পর্কে আইডিয়া থাকতে হবে, এলিজাবেথান পোয়েটদের সম্পর্কে আইডিয়া থাকতে হবে, ইভেন ক্লাসিক লিটারেচার। উনি ক্লাসিক লিটারেচার থেকেও অনেক রেফারেন্স টানেন, অনেক রেফারেন্স উনি ক্লাসিক লিটারেচার, গ্রিক রোমান লিটারেচার থেকে উনি টানেন। আপনার যদি সেই লিটারেচার গুলো যদি আপনি পড়া না থাকে, সেই ক্ষেত্রে আপনি টি.এস. এলিয়টের কবিতার ফুল মানে মেসেজটা আপনি বুঝতে পারবেন না। টি.এস. এলিয়ট অনেক ক্ষেত্রেই উনার একটা বদনাম আছে যে উনি পণ্ডিতদের জন্য লিখে থাকেন। মানে আপনি যদি পণ্ডিত না হন, ইফ ইউ আর নট এ পণ্ডিত, পণ্ডিত কিন্তু এখন একটা ইংরেজি শব্দ, আপনারা জানেন কিনা, PUNDIT, পণ্ডিত। আপনি যদি পণ্ডিত না হন, ইফ ইউ আর নট এ পণ্ডিত, then it would be very difficult for you to get the full message of T.S. Eliot. T.S. Eliot উনি একটা বিশেষ শ্রেণীর পাঠকের জন্য কবিতা লিখেছেন। And finally, irony. উনার কবিতায় বিশেষ বিশেষ ক্ষেত্রে উনি এমন ভাবে উনার কবিতার ভাষাকে প্রয়োগ করেছেন যে সেটা বলছে এক, কিন্তু মিন করছে তার টোটাল অপোজিট। আইরনি। এই যে কম্বাইনিং এন্ড সিনথেসাইজিং all the previous ideologies, all the previous movements, এটা হচ্ছে টি.এস. এলিয়টের অবদান হিসেবে আমরা বলতে পারি। একটি গুরুত্বপূর্ণ লেখা হচ্ছে দ্য ওয়েস্টল্যান্ড, এটা 1922 সালে পাবলিশড হয়। এটা আমরা অলরেডি আমরা কিন্তু আমাদের লেকচার 9-এ কিন্তু কিছুটা আলোচনা করেছিলাম, লেকচার 10-এও আমরা আলোচনা করেছি দ্য ওয়েস্টল্যান্ড। বিশেষ করে প্রথম বিশ্বযুদ্ধের পর পৃথিবীর কি অবস্থা হয়েছিল, নট অনলি ইন সারফেস লেভেল, পৃথিবীর বিস্তীর্ণ এলাকা, বেশিরভাগ এলাকা সেগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়। এবং হিডেন মিনিং যদি আমরা খুঁজি, যে মানুষের মন, দ্য মাইন্ড অফ হিউম্যান বিং, সাইকি অফ হিউম্যানিটি, মানুষের মন, এটাও ওয়েস্টল্যান্ডে পরিণত হয়। নো স্পিরিচুয়ালিটি, পোড়ো জমি, ধ্বংসপ্রাপ্ত জায়গা। ওয়েস্টল্যান্ড, ওয়েস্টল্যান্ড বলতে সেই জায়গা বোঝায় যেখানে আর কখনো কোনো কিছু জন্মাবে না, পোড়া জমি, ওয়েস্টল্যান্ড। বিশেষ করে প্রথম বিশ্বযুদ্ধের পর পৃথিবীর এমন একটা অবস্থা দাঁড়িয়ে যায় যে টি.এস. এলিয়ট শুধু লিটারাল ওয়েস্টল্যান্ডকে মিন করছেন না, একই সাথে মানুষের হৃদয়, মানুষের মনকে উনি ইঙ্গিত দিচ্ছেন। Contemporary comprehensive knowledge and intellectual depth is necessary to appreciate Eliot's poem. যেটা বলছি যে you need to have a comprehensive knowledge, এবং একই সাথে আপনার ব্রেইনটাকে অ্যাপ্লাই করতে হবে। পড়াশোনা না থাকলে এলিয়টের কবিতা বোঝা সম্ভব হয় না। এই হচ্ছে টি.এস. এলিয়ট। এখন এই পর্যন্ত আপনাদের কোনো কোয়েশ্চেন আছে কিনা প্লিজ আপনারা যদি জিজ্ঞেস করেন ভালো হয়। এখন পর্যন্ত আমাদের আলোচনা কতদূর? Until now, what have we covered? আমরা কি কি কভার করেছি আমরা একটু দেখি। আমরা আধুনিক কবিতার বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছি। কি কি বৈশিষ্ট্য আমরা মোটামুটি আধুনিক কবিতায় পাই? ক্যারেক্টারিস্টিক্স অফ মডার্ন পোয়েট্রি। এরপর
মডার্ন 20th সেঞ্চুরি পোয়েট্রি এর পেছনে তিনটা শিল্প আন্দোলনের কথা আমরা এখানে বলেছি। ইমাজিস্ট মুভমেন্ট, রিভাইভাল অফ দ্য মেটাফিজিক্যাল পোয়েট্রি এবং ফ্রেঞ্চ সিম্বলিস্ট পোয়েট্রি। এই তিনটা আন্দোলনের আমরা যোগফল সামেশন যদি পাই, তাহলে সেটা আমরা পাবো টি.এস. এলিয়টের মধ্যে। ইন টি.এস. এলিয়ট we find the combination and synthesis of all these three movements. এতক্ষণ পর্যন্ত যে আলোচনা হলো, আপনাদের কারো কোনো কনফিউশন আছে কোনো বিষয়ে? আপনারা জিজ্ঞেস করতে পারেন। নো স্যার। আমরা এতক্ষণ পর্যন্ত যে আলোচনা করেছি, আলোচনার বিষয়বস্তু কিন্তু পুরোটাই মডার্ন পোয়েট্রিকে বেস করে। আমরা তিনটা আন্দোলনের কথা বলেছি। ইমাজিস্ট মুভমেন্টের মূলনীতি কি ছিল, এটার পেছনে কারা কারা ছিলেন? ইমাজিস্ট মুভমেন্ট গুরু বলা হয় টি.ই. হিউমকে। উনি মূলত একজন দার্শনিক, মেইনলি হি ইজ এ ফিলসফার। ওনার যে আইডিয়া যে পোয়েট্রি should contain hard, clear and concrete image, এই আইডিয়াটাকে আরো বেশি ডেভেলপ করেছেন এজরা পাউন্ড। উনি অ্যাপ্লাই করেছেন তার কবিতায়। ওনার কবিতায় উনি স্বাভাবিকভাবেই রোম্যান্টিসিজমের বিরুদ্ধে ছিলেন, এক্সাজারেটেড ইমোশনালিজমের বিরুদ্ধে ছিলেন। উনি ওনার কবিতা একদম সবকিছু পরিষ্কার, একদম প্রিসাইজ, ইন প্রিসাইজ টেক্সট হি উইশেস টু কনভে হিজ মেসেজ। রিভাইভাল অফ মেটাফিজিক্যাল পোয়েট্রি, এখানে জন ডানের কথা মাথায় রাখতে হবে যে জন ডানের যে স্টাইল সেটা আবার এই সময় এসে পুনরুত্থান, আবার নতুন করে সাহিত্যে হাজির হলো। মেটাফিজিক্যাল পোয়েট্রির কোন অংশটা বিশেষ করে হাজির হলো? এই যে মেটাফিজিক্যাল কনসেপ্ট, এক্সটেন্ডেড মেটাফোর, এই বিষয়টা। মেটাফিজিক্যাল কনসেপ্ট বুঝতে হলে আমাদেরকে আমাদের ইন্টেলেকচুয়ালিটি, আমাদের বুদ্ধিমত্তাটাকে প্রয়োগ করতে হয়, আমাদের ব্রেইনটাকে অ্যাপ্লাইড করতে হয়। এরপর এই ফ্রেঞ্চ সিম্বলিস্ট পোয়েট্রি থেকে আমরা যে বিষয়গুলোকে বেশি গুরুত্ব দিচ্ছি সেটা হচ্ছে এলিউসিভনেস অ্যান্ড আয়রনি। এই দুইটা আমাদের মাথায় রাখতে হবে। এলিউসিভনেস মানে হচ্ছে রেফারেন্স দেয়া। মডার্ন পোয়েট্রি মানেই হচ্ছে এখানে এর পূর্ববর্তী কবিদের লেখা গল্প, উপন্যাসের বিভিন্ন চরিত্র এখানে আসবে। এখন আপনি যদি একটা কবিতা লিখেন, সাপোজ কবিতায় আপনি হিমুকে নিয়ে আসলেন, হ্যামলেটকে নিয়ে আসলেন। হিমু এবং হ্যামলেট একজন আরেকজনের সাথে কথা বলছে। সাপোজ আপনার কবিতার বিষয়বস্তু হচ্ছে হিমু এন্ড হ্যামলেট দে আর হ্যাভিং এ কনভারসেশন। এখন যে পাঠক জীবনে কখনো হুমায়ুন আহমেদের উপন্যাসের হিমু চরিত্র সম্পর্কে যার কোনো ধারণা নাই, আর শেক্সপিয়ারের হ্যামলেট নাটকের হ্যামলেট সম্পর্কে তার কোনো ধারণা নাই, এখন হিমু এবং হ্যামলেটের কথাবার্তা কেমন হবে সেটা কিন্তু সে পুরোপুরি অ্যাপ্রিসিয়েট করতে পারবে না। হয়তো কিছুটা বুঝতে পারবে, কিন্তু পুরোপুরি সে কিন্তু সেটাকে অ্যাপ্রিসিয়েট করতে পারবে না, এনজয় করতে পারবে না, কারণ তার ব্যাকগ্রাউন্ড নলেজ নাই। এই যে ব্যাকগ্রাউন্ড রেফারেন্সের দিকে ইঙ্গিত দেয়া, এটাই হচ্ছে অ্যালুসিভনেস। রেফারেন্স দেবে এটা। আর আয়রনি, এটা খুবই সাটল একটা, এটা আপনাদেরকে মানে আয়রনি বিষয়টা অনেকটা ফিল করার মতো। এমন ভাবে কবিতায় স্টেটমেন্ট দেয়া থাকবে যে আপনি পড়বেন এক, কিন্তু এটা মিন করবে টোটাল অপোজিট, এবং আপনি এটা বুঝতে পারবেন ইফ ইউ আর ইনভলভড।
আচ্ছা, আজান দিচ্ছে, আমরা 2 মিনিটের একটা ব্রেক নেই। আজান দিচ্ছে তো আমরা 2 মিনিটস ব্রেক। লেটস টেক আ 2 মিনিটস ব্রেক। Okay, everyone, let's wrap up our lecture today. আজকে আমরা আর বেশি দূর যাব না, বাকি পার্টটা আমরা নেক্সট ক্লাসেই শেষ করব। এখন আজকে আমরা এখন যে পর্যন্ত আছি, টিএস এলিয়ট, এখানে এসে আমরা আপাতত আজকে শেষ করব। টিএস এলিয়ট, দিস ইজ অ্যাকচুয়ালি দ্য পিক পয়েন্ট অফ আওয়ার লেকচার। আমাদের লেকচারটাকে একদম মানে র্যাপ আপ করছে টিএস এলিয়ট। আমরা গত যে 3টা মুভমেন্টের কথা বললাম, ইমাজিস্ট মুভমেন্ট, রিভাইভাল অফ মেটাফিজিক্যাল পোয়েট্রি অ্যান্ড ফ্রেঞ্চ সিম্বলিস্ট পোয়েট্রি, এই 3টা আন্দোলনেরই একদম, এই 3টা আন্দোলনের যে মানে এসেন্স of these 3 movement we find in T.S. Eliot। এই বিষয়টা আমরা পরিষ্কার কিনা আপনারা একটু দেখেন। আমি আবারও বলছি, আজকের এখন পর্যন্ত আমরা কি কি কভার করেছি। প্রথমে আমাদের ক্লাসের শুরুতে আমরা আধুনিক কবিতার বৈশিষ্ট্যগুলো নিয়ে আমরা লক্ষ্য করি। আধুনিক কবিতায় এক্সপেরিমেন্টেশনস, লটস অফ এক্সপেরিমেন্টেশনস। আধুনিক কবি যারা, তারা বিশেষ করে যারা
ভিক্টোরিয়ান কবি, ভিক্টোরিয়ান পোয়েটস, দেন রোমান্টিক পোয়েটস, এদের বিরুদ্ধে, এদের নিয়ম কানুনকে তারা অনেকটাই অবজ্ঞা করছেন। নতুন ভাবে, নতুন পদ্ধতিতে, নতুন টেকনিক করে, ইউটিলাইজ করে নতুন ভাবে ওনারা লিখতে চাচ্ছেন। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছেন তারা কবিতা লেখার পদ্ধতির উপর। কি কি বিষয়ের উপর কবিতা লেখা যায়, কি কি বিষয়ের উপর কবিতা লেখা জরুরি, এই বিষয়গুলো জানার জন্য তারা বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা করেছেন। মডার্ন পোয়েটস, they conducted lots of experimentations in poetry. Then artistic individualism, শিল্পীর ব্যক্তিত্ব, শিল্পীর ব্যক্তিত্বটা এই মডার্ন পোয়েট্রিতে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। রোমান্টিক পোয়েট্রিতে দ্যাট ওয়াজ কমন ইন্ডিভিজুয়ালিটি অফ এভরি ম্যান, মানুষের ব্যক্তিত্ব নিয়ে কথা হয়েছিল। আর আধুনিক কবিতায় শিল্পীর ব্যক্তিত্ব নিয়ে কথা হচ্ছে, ইন্ডিভিজুয়ালিজম অফ আর্টিস্ট, অফ অ্যান আর্টিস্ট। এরপর আমরা অ্যান্টি রিয়েলিজম নিয়ে কথা বলেছি। এই যে কিভাবে যারা আধুনিক কবি তারা বাস্তবতাকে কিভাবে চ্যালেঞ্জ করছেন, যে আমরা বাস্তবতা বলতে যা বুঝি এটা কি আসলে সত্যিকারের বাস্তবতা কিনা, whether it is a true reality or not। আমরা বাস্তবতা যা বলতে যা বুঝি সেটা কি সত্যিকারের বাস্তবতা কিনা, সবার বাস্তবতা কি এক কিনা, নাকি পৃথিবীতে যত মানুষ বাস্তবতা আলাদা, একজন মানুষের বাস্তবতা আলাদা। একই বিষয়, একই 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 দৃশ্য, একই বিষয় বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন রকম, পার্সন টু পার্সন ভ্যারি করে। আপনার কাছে যেটা ঠিক সেটা আপনার খুব কাছের বন্ধু তার কাছে সেটা ভুল হতে পারে। আপনার কাছে যেটা ন্যায় বিচার সেটা হয়তো আপনার আপন ভাইয়ের কাছে অন্যায় মনে হতেই পারে। যা কিছু আছে পৃথিবীতে, আপনারা যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন, এভরিথিং, এভরি আইডিয়া, এভরিথিং, ইট ভ্যারিজ ফ্রম পার্সপেক্টিভ টু পার্সপেক্টিভ। আমরা বাস্তবতা বলতে যা বুঝি এটা আসলে আমাদের মন গড়া, ইট ইজ ফ্যাব্রিকেটেড বাই আওয়ার মাইন্ড। আমরা বাস্তবতাকে পর্যবেক্ষণ করি না, শুধুমাত্র আমাদের মন বাস্তবতাকে আলাদাভাবে তৈরি করে। Our mind, it recreates its own reality. আধুনিক কবি তারাই বাস্তবতায়, যে গতানুগতিক বাস্তবতাকে চ্যালেঞ্জ করবে, যে আমরা বাস্তবতা বলতে যা বুঝি বাস্তবতা আসলে এটা না, দিস ইজ নট দ্য ট্রু রিয়ালিটি, মেবি দ্যার ইজ নাথিং কল্ড ট্রু রিয়ালিটি। এই বিষয়টা একটু পরিষ্কার রাখবেন, যে এটা আপনারা একটু সময় নিয়ে যদি পারেন, এই যে অ্যান্টি রিয়েলিজম, এই বিষয়টা কিন্তু আপনাদের একটু বুঝতে হবে। আপনারা যদি না বোঝেন তাহলে অনেক কিছুই আপনারা কানেক্ট করতে পারবেন না। অ্যান্টি রিয়েলিজম বিষয়টা কি? অ্যান্টি রিয়েলিজম মানেই হচ্ছে ইউ নিড টু লার্ন টু কোয়েশ্চেন দ্য কনভেনশনাল ভিউ। প্রচলিত ধ্যান ধারণাকে চ্যালেঞ্জ করতে জানতে হবে। সবকিছু মেনে নেওয়া যাবে না। ইউ নিড টু কোয়েশ্চেন এভরিথিং। আপনি চুপচাপ সবকিছু মেনে নিলেন, দ্যাট ইজ নট দ্য সলিউশন। আপনাকে জানতে হবে কিভাবে চ্যালেঞ্জ করতে হয়। হাউ হাউ শুড উই কোয়েশ্চেন এভরিথিং। আপনাকে কোয়েশ্চেন করার সাহসটা থাকতে হবে। বাস্তবতা বলতে সবাই যা মেনে নিচ্ছে, সবকিছু যা মানুষ সত্য বলে মেনে নিচ্ছে চুপচাপ, আপনার সেই সাহসটা থাকতে হবে। ইউ নিড টু হ্যাভ দ্যাট কারেজ টু কোয়েশ্চেন এভরিথিং। সবাই যেটা মেনে নিচ্ছে সেটাই যে ঠিক তা কিন্তু না। অনেক সময় আমরা ভয়ে আমরা বাধ্য হই অন্যায়কে মেনে নিতে। যিনি আর্টিস্ট তার দায়িত্ব হচ্ছে এই ভুলটা ভেঙে দেয়া। প্রথাগতভাবে আমরা অনেক সময় ভুল করি, আমরা সবাই একসাথে ভুল করি। সবাই একসাথে ভুল করছে তার মানে এই না ভুলটা ঠিক হয়ে গেল। আপনাকে চ্যালেঞ্জ করতে হবে। ইউ নিড টু চ্যালেঞ্জ দ্য রিয়ালিটি, পারসেপশন অফ রিয়ালিটি। আপনাকে
খুব ভালোভাবে খেয়াল করতে হবে। ইউ নিড টু অ্যাপ্লাই ইওর হোল কনসিয়েন্স। আপনার চেতনা দিয়ে আপনি চারপাশে লক্ষ্য করেন যে আপনি বাস্তবতা কি বুঝতে পারছেন কিনা। আর ইউ অ্যাওয়্যার দ্য রিয়ালিটি? আপনি কি সত্যিটা দেখতে পাচ্ছেন না কনভেনশনকে মেনে নেওয়াটা শেষ কথা না। ইউ নিড টু থিঙ্ক ডিপলি, চিন্তা করতে হবে বাস্তবতা সম্পর্কে। ওকে, আজকে আর না আগাই, আপনারা এটা ধীরে 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 স্টাডি করতে থাকেন। আজকে যতটুকু হলো এটুকু ফাউন্ডেশন, এটার উপর বেস করে আমরা নেক্সট ক্লাসে আগাবো। দ্যাটস অল। যদি আমি আরো 2-3 মিনিট আছি, আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে, আরো যদি কোনো বিষয়ে যদি এক্সপ্লেনেশনের দরকার হয়, আপনারা জিজ্ঞেস করতে পারেন। ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আজকে পর্যন্তই থাকুক। ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো থাকেন।